করে তো স্যার সেই দুইটা দেখাচ্ছে আচ্ছা আপনার তাহলে ফাইবার এসইও ক্লার্ক আরেকটা কি আপওয়ার্ক মানে সবারই অ্যাকাউন্ট আছে এখন আর ফাইবারে কি মোটামুটি 60টা করে করে ফেলছেন আচ্ছা লিংক বিল্ডিং এ কি কোনো কাজ করা হয়েছে আচ্ছা তাহলে এখন টু অফ টপিক কার কি টার্গেট এসইও করে কি করবে মানে একটা আছে না যে আমি আমার একটা গোল উদ্দেশ্য আচ্ছা ওর কোনো সমস্যা নেই করা যাবে আপনার কি টার্গেট মানে এটা শিখে স্কিল ডেভেলপমেন্ট হবে আপনি যখন এসইও শিখবেন স্কিল ডেভেলপ করার পর টার্গেটটা কি টার্গেট নেই আপনার না এটা হচ্ছে ব্রেনস্টর্মিং ব্রেনস্টর্মিং করলে কি ধরেন আপনি যদি জানেন আপনি কোথায় যাবেন ধরেন আপনি এখান থেকে বের হলেন জানেন না কোথায় যাবেন জাস্ট হাঁটতেছি আপনি হাঁটতেছি একদিকে গেলেই হয়েছে আর যদি ধরেন আপনার টার্গেটে থাকে সাপোজ আমি এখান থেকে সাইড জ্ঞান সেন্টার যাবো তো ধরেন কোনো কারণে আপনাকে ধরে আমি এখানে নামাই দিলাম হ্যাঁ না এইটাই আপনাকে হাঁটা শিখাই আমি ওইখানে নামাই দিলাম এখন আপনি চিনেন না যদি টার্গেট থাকে আমি ওইখানে যাবো তাহলে আপনি জিজ্ঞেস করবেন কোন দিকে যাবো আর যদি না জানেন কই যাবো নামাই দিচ্ছি জাস্ট হাঁটতে থাকবেন মানে জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা আসবে না মানে আপনার জানার কোনো ইচ্ছে থাকবে না যদি টার্গেট না থাকে আর কি সেট থাকে আপনার কি টার্গেট মানে স্কিল ডেভেলপ করা এই পর্যন্ত নাকি কাজের কোনো টার্গেট নাই আচ্ছা না তারপরও তো মানে একটা আছে না ধরেন আপনি যখন ডিসিশন নিয়েছেন নর্মালি আমরা যারাই শিখতে চাই আগে ধরেন কোর্সের মেটেরিয়ালস দেখি এত টাকা আছে ঠিক আছে শিখবো না এরকম করতে করতে প্রায় 2-3 মাস 6 মাস চলে যায় যখন একটা ডিসিশন নিবেন টাকা দিবেন একটা অবশ্যই মাইন্ডের ভিতরে একটা ই তো চলে যে কি করতে চাই শুধু কি স্কিল ডেভেলপমেন্ট করে ঘরে গিয়ে বসে থাকবো এরকম নাকি তাহলে আচ্ছা আপনার কি টার্গেট স্কিল ডেভেলপ হলো আপনি এসইও শিখলেন এবং টাইটেল যোগ হয়ে গেল এসইও স্পেশালিস্ট বা এক্সপার্ট এরকম একটা তারপরে কি করবেন আপনি মানে নামাই দিলে দাঁড়ায় থাকবেন এক জায়গায় আপনার আচ্ছা আপনি ট্যুর দিবেন ট্যুরের আগে কি করবেন শিখলেন হ্যাঁ ট্যুর দিতে টাকা লাগবে তো তখন কি করবেন কাজ করতে হবে আচ্ছা কাজে মানে স্কিলটা ডেভেলপ করে এখন একটা কাজে লাগাবেন তাই তো আপনি কি করবেন আচ্ছা এটা করার জন্য তো কাজ করতে হবে আচ্ছা আপনি আচ্ছা তারপর আপনি কি করবেন মানে কি কারণে শিখতে আসছেন বা কি করবেন পরবর্তীতে আচ্ছা আপনি কি করবেন আচ্ছা মানে স্কিলটা ডেভেলপ হলো একটা ইনকাম সোর্স যাতে দাঁড়ায় স্টেবল আপনি হ্যাঁ মানে মোটামুটি একটা যতদিন রিটায়ারমেন্ট ও মানে সুইচ আপ দিবেন পেন ঘুরতে আছে এই টাইপের আপনার কি টার্গেট মানে আস্তে আস্তে পার্ট টাইম টাইপের করলেন যখন মোটামুটি একটা ফ্লেক্সিবল ইনকাম আসলো ফুল টাইম নিয়ে নিলেন আচ্ছা আমার উদ্দেশ্য আমি ধরুন 2012-13-তে 12-13 দিকে ট্রেনার হিসেবে কাজ করতাম সাইড জ্ঞান সেন্টারে তো ওই সময় 2 বছর মতো ট্রেনার ছিলাম গ্রাফিক ডিজাইন শিখে মানে করতাম তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো অনলাইনে ইনকাম করবো মানে অনলাইনে যেইগুলো মোটামুটি আগে যে সাইটগুলো থাকতো পিটিসি সাইট টাইপের ক্লিক করলে টাকা দেখা গেছে এক এক অ্যাকাউন্টে $50, $100, $200 জমা দিত
নাম্বার, সেই রকম টাকা জমছে, কিন্তু হাতে এক টাকা আসতো না। উইথড্র দিলে জাস্ট দেখাইতো আপনি ওয়েটিংয়ে আছেন, আসলে লাইনে দাঁড়াতে আমরা দেখতেছি বিষয়টা, এই ওয়েটিংয়ে দাঁড়িয়ে রাখতো আর কি, কখনো হাতে আসতো না, টাকার আসতো না। ওই টাইপের স্ক্যামিং যেটা আর কি বলে, যারা প্রথম প্রথম অনলাইনে কাজ করতে যায় মোটামুটি এরকম স্ক্যামের শিকার হয় আর কি। তো ওইখানে লস হয়েছে এতটুকু সময় আর কি, দেখা গেছে ওনাদের কাজ টাজ অ্যাড দেখায়, এগুলো দেখতে দেখতে মানে এরকম মাল্টিপল সাইডে কাজ করছি, জাস্ট উইড্রো দেওয়ার পরে বাই লাইনে দাঁড়ানো দেখতেছি আমরা, আর পরে আর কোনো খবর নেই। তারপরে আবার ধরেন মাইক্রো ওয়ার্কার্স যেটা ছিল, ওইখানে মোটামুটি ছোটো ছোটো কাজ করলে কিছু জমতো, তো ওইটা একটু লিজিমেট ওইটা ছিল। আর অন্য অন্য সাইড ছিল টাকা জমতো আর কি, এরকম না যে ধরেন সাইডে কাজ করতেছি টাকা আসতো না, এই টাইপের কয়েকটা সাইডে আর কি ই হলো। স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা ছিল, ধরেন স্কিল ছিল আমার, কিন্তু কেউ তো দেখাই দিবে যে ভাই এভাবে করেন, মানে এরকম কাউকে পাইতাম না যে ইনকাম করতেছে, মানে জানতাম অনলাইন ইনকাম করা যায়, একটা থিওরি ছিল মাথায়, কিন্তু কারো দেখতাম না আশেপাশে। এমনি অনলাইনে ভিডিও টিডিও দেখতাম, কিন্তু কেউ হেল্প করার মতো ছিল না আর কি, যে সাপোজ আপনি আমার দেখতেছেন আমি ইনকাম করতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, এই টাইপের কেউ ছিল না। তো ইনকাম আর করা হইতো না আর কি। তো পরে হঠাৎ করে জব ছেড়ে দিলাম আর কি, যে একটা হঠাৎ করে আয়রন বিটার মেশিন চলে গেল আর কি মাথার মধ্যে, মানে ওইটা হইতে পারে ফুলিশ টাইপের কিছু হইতে পারে এমনি। তারপরে কাজ শুরু করলাম, স্কিল তো ছিলই, কিন্তু প্রপার গাইডলাইন ছিল না আর কি। তো তারপরে মোটামুটি একটু কষ্ট মষ্ট করে জাস্ট ঢুকে গেলাম আর কি ইসাক করে। তো অনেকগুলো বাধা পের হওয়ার পরে মোটামুটি লাইনটা ধরতে পারছি, ধরার পরে মোটামুটি স্কিল যেহেতু ছিল, বায়ারদের সাথে যখন কথা বললাম সরাসরি, প্রথম আমি ওই গিগ টাইপের কাজ করি নাই, ডাইরেক্ট প্রপোজাল পাঠাইতাম। তো বায়াররা দেখা গেছে প্রপোজাল দেখে যদি মনে হতো যে না কাজ পারে, তাহলে কাজ দিত আর কি। তো প্রথম আমি যখন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার ঢুকার পর একটা ইউকে বায়ার পাইলাম, ওনার ওয়েডিং ভিডিও এডিট করা লাগবে। তো তখন মনে ছিল 441টা আর কি, ওই টাইমের জন্য আমার জন্য একটা বড় প্রজেক্ট, এতগুলো 441টা ভিডিও এডিট করা মোটামুটি অনেক বড় ব্যাপার। আর গ্রাফিক ডিজাইন হিসেবে ভালো ছিলাম, কিন্তু এডিটিং অল্প জানতাম। তো মোটামুটি ওনার প্রজেক্টটা নিলাম, প্রজেক্ট নিয়ে মোটামুটি 2-1 দিন করতে মোটামুটি ওই লাইনে এক্সপার্ট হয়ে গেলাম, কাজ শুরু হয়ে গেলো আর কি। তো পরবর্তীতে দেখা গেছে ওই বায়ারই আমার সাথে এরপর থেকে এখনও আছে, ওই যে বায়ারটা ধরলাম। তো এই ধরনের কয়েকটা পার্মানেন্ট বায়ার তৈরি হয়ে গেছে, যাদের সাথে প্রথম মার্কেট প্লেসে কাজ করছি, তারপরে আর কি মার্কেট প্লেস থেকে আর কি বের হয়ে ওরা আমাদের সাথে, কারণ যখন আমরা মার্কেট প্লেসে করি বাইরেও টাকা দিতে হয়, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে একটা ফি দিতে হয়। তো মোটামুটি যখন যাদের বেশি কাজ এজেন্সি টাইপের, তারা আবার আস্তে আস্তে বের হয়ে যায় আর কি। তো এরকম কিছু পার্মানেন্ট বায়ার তৈরি হয়ে গেছে। তারপরে মোটামুটি মার্কেট প্লেসে কিছুদিন করছি, তারপরে এরকম একটা সময় আসলো যে আর মার্কেট প্লেসে ঢোকার মানে সময় নেই, নিজের কাজেই করার ব্যস্ত আর কি। তো ওই টাইপের। তো পরবর্তীতে আবার আমার একটা ছিল, কিছুদিন কাজ করলে আমার বোর্ডিং নিয়ে চলে আসতো আর কি, একটা স্কিলের উপরে। তো পরবর্তীতে স্কিল বাড়াইতাম, যে একটা তো অ্যাচিভ করছি যে এই জাতীয় কাজটা আমি জানি, এখান থেকে এইভাবে ইনকাম করতে হয়, তারপরে একটা নতুন স্কিল, তারপরে নতুন স্কিল করতে করতে এখন অ্যাপ ডেভেলপমেন্ট কাজ মানে প্রফেশনালি দিয়ে ফেলছি আর কি। ধরেন আমার একটা লাস্ট প্রজেক্ট ছিল আপনার $700 অ্যাপ বানাই দিছে, কিডস অ্যাপ। তো ওয়েব ডিজাইন, ভিডিও অ্যানিমেশন, মানে নতুন নতুন স্কিল আর কি সেট আপ করতাম। যেমন আমি একটা কোর্স করছিলাম 60,000 টাকা, শুধু 3D অ্যানিমেশন শেখায়, তো 3D অ্যানিমেশন। তারপরে কোর্স করার পরেই একটা বাইরের কাজ করে দিলাম, মোটামুটি ওনার একটা লাগতো, এটা কি বলে যে জোকারে কি বলে, জোকার টাইপের একটা আর কি আপনার ক্যারেক্টার ডিজাইন করে, হ্যাঁ ক্লাউন মোটামুটি ডিজাইন করে আর কিছু অ্যাকশন করে দিতে হইতো আর কি। আপনার ধরেন 3D ক্যারেক্টার জাম্প করা, এই টাইপের বিভিন্ন কিছু আর কি পোস্টার দিয়েছিল, তো ওগুলো করে দিচ্ছে আর কি। যে মোটামুটি স্কিল একটা ধরে ধরতাম, ওইটা রিলেটেড আবার কাজ করতাম। মোটামুটি আমার ছোটোতে এরকমই ছিল যে নতুন নতুন একটা শখ উঠতো, ওইটা করতাম। কিন্তু যেহেতু ওই যে স্কিলটা ডেভেলপ হয়ে গেছিলো আগেই, নিজে শিখছিলাম, মেন্টর পাই নাই, নিজে শেখাতে একটা হয়েছে কি সময় লাগছিল আমার প্রচুর, মোটামুটি ধরতে কাজটা, কিন্তু শিখছিলাম মোটামুটি ভালোভাবে। এই জন্য দেখা গেছে যেটা টার্গেট করতাম ওই টাইপের কাজ থেকে চলে আসতো। তারপরে ধরা গেছে ফ্রিল্যান্সিং যে সার্ভিসটা সেল করা, এটাতে মোটামুটি প্রত্যেকটা সেক্টর যেগুলো আমার ধরার বাকি ছিল সব ধরলাম। আবার চলে এলো বোরিং নিউজ, যে এটা তো পারি, আর কি করা যায়। পরে আবার টার্গেট করলাম আপনার ইনকামের যে ব্যাপারটা। ফ্রিল্যান্সিং আপনার 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আপনি যতদিন সার্ভিস দিবেন টাকা আছে, সার্ভিস বন্ধ টাকা নেই।
এখন যদি ধরেন সাপোজ আমি সারাদিন এখানে বসে থাকি, কোনো মার্কেট প্লেসে না ঢুকি, আমাকে কেউ টাকা দিবে এমনি? প্রশ্নই আসবে, কেন দিবে টাকা, তাই না? ফ্রিল্যান্সিং টাইপটা এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকাম, আপনি যতদিন সময় দিচ্ছেন টাকা আছে। আরেক টাইপের ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম, যেখানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবেন, তারপরে মধ্যে ওইরকম কাজ না করলে একটু জাস্ট টেক কেয়ার করলে চলে। যেটা আর কি আপনার যে ওয়েবসাইট যারা করে আর কি, নিচ রিলেটেড ওয়েবসাইট যারা করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং যারা করে, যারা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে কাজটা করে। দেখা গেছে ওয়েবসাইটটা আপনি তৈরি করলেন, গুগলের 1 নম্বর পজিশনে আপনি উঠায় ফেললেন। তো যখন উঠাইছেন মোটামুটি আপনি তো যারা র্যাঙ্কিং একে ছিল, তখন তো আপনার ওয়েবসাইট ছিল না, যখন শুরু করবেন র্যাঙ্কিং ছিল না। যখন আপনি ওনাকে সারপ্রেস করে 1 নম্বরে চলে গেছেন, তার মানে ওনার থেকে আপনার এসইও করাটা ভালো ছিল। আপনি অপটিমাইজেশন এরকমভাবে করছেন যাতে সহজে আপনাকে নামানো না যায়, কারণ আপনি সবগুলো ফ্যাক্টর ইউটিলাইজ করছেন। করার পরে যখন 1 নম্বর পজিশনে গেছেন, মানে অত সহজে আপনাকে নামাইতে পারবে না। আর গুগল এরকম না যে আজকে আপনাকে দিচ্ছে কালকে ওকে দিবে, একটা ফ্যাক্টরগুলো সব কিছু করতে একটু সময় লাগে। তো ওই টাইপের দেখা গেছে আপনি যখন একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, আপনার ইনকাম শুরু হয়ে গেলে সহজেই কমে না, এবং এটা হচ্ছে এরকম একটা ইনকাম আস্তে আস্তে বাড়ে। তো পরে এই ওয়েবসাইট নিয়ে কাজ করলাম, তো ওয়েবসাইটের সেম প্রসেস, কাজ শুরু তো করলাম, ইনকাম আর হয় না। প্রথমে একটা সাইট রানিং করলাম, রানিং করার পরে আপনার প্রথম একটা সাইট ছিল আমার ওই পজিটিভ ফ্যাক্ট, আমি চাইছিলাম ওইটা অ্যাডসেন্সের জন্য কাজ করবো আর কি। তো ওইটা কিছুদিন করলাম, আমার কাছে মোটামুটি ছিল, আবার বাইরের কাজ টাজ মিলে কন্টেন্ট আর বেশি দেওয়া হয় নাই, হয়তো 2-3টা কন্টেন্টের মধ্যে দিয়েছিলাম। তো 1 বছর রাখার পরে ওয়েবসাইট আপনার নর্মালি যদি আপনি কিনেন ডোমেইন $10 মতো খরচ হয় আর কি, $10। তো $10 খরচ হয়। তো 1 বছর পরে আর রিনিউ করি নাই, 1 বছর পরে চলে গেল। মোটামুটি আমাদের কিছুদিন ছিল, আমি কিছু কাজ করছিলাম, তো পরে আবার চেক দিলাম, রিনিউ করি নাই। তো একটু দেখি কী অবস্থা, তারপরে দেখি যে এটা প্রিমিয়াম ডোমেইন হয়ে গেছে আর কি, $10 দাম নেই। যে বর্তমানে আমি এটা দেখাই যে এখন কি আছে, ওটা হয়তো করছিলাম 15-16 দিকে। হ্যাঁ আসে, হ্যাঁ অনলাইনে তো মনে ই করা পার্টিসিপেন্টও আছে, স্ক্রিন শেয়ারও করা আছে। প্রজেক্টরের লাইন কোনটা? আচ্ছা, যেহেতু সবাই আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, আপনাদের ডোমেইন হোস্টিং এই জাতীয় রিলেটেড বিষয়গুলো আপনাদের জানতে হবে। যদি দেখা যায় একটা ক্লায়েন্টের কাজ করবেন, ওনার ল্যান্ডিং পেজ দরকার, তো ল্যান্ডিং পেজ দরকার হলে দেখা যাচ্ছে ওনার একটা ডোমেইন আছে, আপনার ওখানে সাবডোমেইন করে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হতে পারে। এই ডোমেইন এবং হোস্টিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আপনাদের। তো ডোমেইন নর্মালি আপনার $10 মধ্যে পাওয়া যায়, এবং যখন অফার দেয় $9 চলে আসে, $8 চলে আসে। তো সাপোজ ওই যে একটা প্রজেক্ট ছিল আমার ওয়েবসাইটের প্রথম ফেলিয়ার, পজিটিভ ফ্যাক্ট, এটা ছিল আমার প্রথম একটা ডোমেইন, এবং যেটা আমি কন্টিনিউ করি নাই। তো এটার প্রাইস এখন বর্তমানে প্রিমিয়াম এখনও আছে, 15 টাইমে হয়তো 15 থেকে এ পর্যন্ত 21, এখনও প্রিমিয়াম থেকে যায় নাই। ওই আমার কাছে যে কয়দিন ছিল ওই কয়দিনে আমি 1 বছর যা কাজ করছি আর কি, ইনকাম আসে নাই সাইড থেকে, কিন্তু এটার রেটিংটা বেড়ে গেছে, অথরিটি বেড়ে গেছে। তো আগে আরও প্রাইস বেশি ছিল, এখনও সেল হচ্ছে আপনার 2 লাখ টাকার উপরে, $10 আর সেল হচ্ছে না। $10 যদি আপনি কনভার্ট করেন তাহলে $10 85 করে ধরলে 850, ধরেন 1000 টাকাই ধরলাম। 1000 টাকার ডোমেইন এখন 2 লাখ টাকার উপর সেল হচ্ছে, যদি আপনি কেউ এটা কিনতে চায় এই ডোমেইনটা। পরবর্তীতে আমি একসময় ভাবছিলাম যে না, বুঝতে পারছি, এখানে রাখলে শোনা যায়। আরো কয়েকটা ভিডিও হয়েছে তো, হ্যাঁ শুনতে পাওয়া যায়, এটা দিয়ে শুনতে পান না? আচ্ছা, আপনি এখন দেখেন শোনা যায়, মানে শুনতে পান কিনা।
আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্যটা কি? ডোমেইন দেখা গেছে আমরা ধরেন কাজ শিখতেছি, এসির কাজ শিখতেছি, হঠাৎ করে আমাদের মধ্যে একটা জোশ চলে আসবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডোমেইন কিনে ফেলবো, কিন্তু যদি কাজ না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনার মানে প্রপার ওয়েতে কাজ করতে হবে, যে একটা টার্গেট যে ব্যাপারটা বলছিলাম, আসলে আপনাদের কি কি গোল আছে। এই সাইটটা যখন আমি করি তখন আমার কোনো গোল ছিল না, ওই ধরনের সুনির্দিষ্ট ছিল না। টাকা গোল ছিল, ইনকাম হবে, কিন্তু কিভাবে হবে মানে প্রপার একটা রোডম্যাপ ছিল না। হ্যাঁ, একটা রোডম্যাপ ছিল না, আমি কী কী করবো, কীভাবে ইনকামটা হবে, এই ধরনের ওরকম কোনো কনসেপ্ট আমারই ক্লিয়ার ছিল না তখন, কারণ যেহেতু প্রথম একটা ছিল। তো এটা রাখলাম, রাখার পরে ডোমেইনটাই দেখে বোঝা যাচ্ছে এটা জাস্ট ইনফরমেশন শেয়ার হবে। তো ইনফরমেশন শেয়ার করতাম আর কি, কয়েকটা জাস্ট করে, কিন্তু তারপর আর কন্টিনিউ করা হয় নাই। একটাই উদ্দেশ্য আর কি, যে এটাতে করা হয় নাই, তার মানে আমার একটা প্রপার রোডম্যাপ ছিল না। আমি জানতামই না যে সামনে আমি কি করব বা কিভাবে সাকসেস পর্যন্ত যেতে হয়, সাকসেসটা কত দূরে। এটা জাস্ট নামছি, একটু গেলাম, অন্য একটা আবার কাজে ব্যাগে চলে গেলাম, মানে ওই পর্যন্ত আর যাওয়া হয়নি। আমি যদি জানতাম যে আমি এখানে আছি, আমার সাকসেসটা পেতে এই পর্যন্ত যেতে হবে, তাহলে হয়তো কষ্ট করে যাই এই পর্যন্ত যেতাম আর কি, আর যাওয়া হয় নাই। এর একটাই কারণ রোডম্যাপটা ছিল না আর কি। তো কিন্তু আমি কিছু না করি কিন্তু এটা প্রিমিয়াম বানাইতে পারছি, এখনো প্রিমিয়াম আছে আর কি। কেউ কিনলে 2 লাখ টাকা দিয়ে কিনে নিতে পারেন যারা আর কি দরকার। এবং নর্মালি ডোমেইন আপনার যারা প্রিমিয়াম ডোমেইনগুলো 5 লাখ 10 লাখ টাকা সেল হয় ডোমেইনগুলো। অনেকেই শুধু ডোমেইন রেটিং অথরিটি বাড়িয়ে ডোমেইন সেল করে দেয়, এই ব্যবসা অনেকেই করে, মানে বাড়ায়। ওই যে ধরেন আপনি কাজ করে ডোমেইন রেটিংটা বাড়ায় এটা সেল করে দেয়। একটা নাম চুজ করে যে নামটা ব্র্যান্ডেবল হবে, এরকম একটা নাম চুজ করে তারপর ওটা রেটিং বাড়ায় তারপর এটা সেলের জন্য পোস্ট দিয়ে দেয়। আপনি ধরেন একটা ডোমেইন যখন কিনবেন $10, 1 বছরের মেয়াদ থাকবে আপনার কাছে। আপনি 1 মাস 2 মাস 3 মাস চালাইন বা 6 মাস করে যখন একটু রেটিংটা বাড়ে তখন এটা অপশনে তুলে দেয় আর কি। তো পরবর্তী যদি দেখে যে এটা ভালো রেসপন্স পেয়েছে, রিনিউ করে নেয়, রিনিউ করতে আবার $10 লাগে, বেশি লাগে না। যেমন ফেসবুকের যে ডোমেইনটা, ওটা করতেও আপনার সেম টাকায়, কিন্তু এখন ফেসবুকের ডোমেইন কি আপনি চাইলে কিনতে পারবেন? না না না, মানে ওনাদের যে ডোমেইন আছে, আপনি 20 টাকাও অনেকে দিতে রাজি হবে যদি facebook.com ডোমেইনটা উনি নিয়ে নিতে পারেন। পাবে না কেন? কারণ ওনারা রিনিউ ইয়ারলি করে নেয়, দেখা গেছে একবারে 2-3 বছর লেগে করে নেয়, তারপরে ওই ডেট শেষ হওয়ার আগে আবার রিনিউ করে, যেটা এটার ক্ষেত্রে আমি করিনি আর কি। তো এইভাবে রিনিউটা করে নেয়। রিনিউ না করলে এটা ওপেন হয়ে যায় সবার জন্য, যে কেউ কিনতে পারবে। কিন্তু যখন এই ডোমেইনের অথরিটিটা বেশি থাকে, ওনারা প্রাইসটা দাম বাড়ায় দেয়। আপনি এখান থেকে $10 কিনতে পারতেছেন, কিন্তু এটা আমি $10 কিনছি, এরপর থেকে এটার প্রাইস এরকম হয়ে গেছে অটো। কারণ এটার ওরা একটা ডিসাইড করে যে এটা সাইটের কোয়ালিটি কেমন। যদি কেউ এই নামে এখন একটা ডোমেইন চালায়, অটোমেটিক ওনার সাইটটার শুরুতেই অথরিটি ভালো থাকবে এবং একটা ব্র্যান্ডেবল ডোমেইন হয়ে গেছে, এই টাইপের আর কি। না না, এটা তো আমার ওনারশিপে এখন নাই। ওই 15-16 দিকে আমি আর রিনিউ করে নেই, এরপর থেকে এটা ওপেন আছে, আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে এখন কিনতে পারবেন আর কি এই নামে আর কি। এই যে এত টাকা দিতে হবে, 2 লাখ উপরে। আমি যদি $10 দিতাম তাহলে আমারই থাকতো। হ্যাঁ, এটাই তো। এই জন্য বললাম যে রোড ম্যাপটা কেন জরুরি। আপনারা তো এখন ডোমেইন হোস্টিং কিনবেন, আমি যে ভুলটা করছি এটা যাতে আপনাদের না হয়, একটা আপনাদের প্ল্যানিং থাকতে হবে যে আমি কি করব। এখন যেহেতু এসইও শিখতেছেন, এসইও থেকে ইনকাম করার ধরেন আপনাদের সামনে 2 ধরনের একটা উপায় আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভটা হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে, ফাইবার, এসইও ক্লার্ক, পিপল পার আওয়ার, গুরু থাকতে পারে, আর এরকম কয়েকটা আছে। আপনি প্রত্যেকটাতে আপনার সার্ভিসটা সেল করবেন, যে স্কিলটা আপনি ডেভেলপ করলেন এই স্কিলটা সার্ভিস সেল করবেন, তাহলে অ্যাক্টিভ ইনকাম করতে পারলেন। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এই যে স্কিলটা ইউজ করে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কিংয়ে ধরেন 1 থেকে 3-এর মধ্যে যদি রাখতে পারেন, তাহলে আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন। ইনকাম কিভাবে করবেন? আপনার ওয়েবসাইটটা 1 থেকে 3 নম্বরের মধ্যে আছে, প্রতি মাসে ট্রাফিক আসতেছে, তারপরে এরকম যদি অবস্থান থাকে তখন আপনি অ্যাডসেন্স ইমপ্লিমেন্ট করতে পারেন। গুগল থেকে টাকা আসবে, আপনার টাকা গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ওইখান থেকে আপনি ব্যাংক অথবা কার্ডে যেখানে নিতে পারেন। অথবা চাইলে অ্যাফিলিয়েট যে অফারগুলো আছে, অ্যাফিলিয়েট অফার বিভিন্ন কোম্পানি দেয়, যেমন তার মধ্যে আছে ই-কমার্স, অ্যামাজন। যদি আমরা যখন এইসব সাইট করি, আমরা নর্মালি টার্গেট করি ইউএস মার্কেট,
বাংলাদেশে ওরকম টার্গেট করি না, কারণ বাংলাদেশের ট্রাফিকের যেই আপনার রেটটা এটা খুব কম অ্যাডসেন্সে, ওদের ভ্যালুটা বেশি, বাহিরের যে ভ্যালুটা ওরা ওইটা বেশি আর কি। আমাদের এখানে যদি 1000 ভিজিটরে খুব অল্প আসে, আর ওইখানে একটু ভালো পেমেন্টটা হয়। আর অ্যাফিলিয়েট মার্কেটিংও সেম খ্যাট, মানে আপনার সাপোজ বাংলাদেশে আছে দারাজ, আজকের ডিল, এই টাইপের যে সাইটগুলো আছে ওদের অ্যাফিলিয়েশন আপনি করতে পারেন, কিন্তু ওই ধরনের হয় না পে আউটটা। কিন্তু যারা অ্যামাজনে করে, যদি মোটামুটি মিডিয়াম সাইডের একটা সাইট হয়, লাখ টাকার উপর ইনকাম চলে আসে। আর যারা একটু মোটামুটি ভালো স্কেলে করে তারা 5 লাখ 10 লাখ এরকম ইনকাম করে পার মান্থ অ্যাফিলিয়েশন থেকে, অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে। আর যারা স্টার্টিং পর্যায়ে আছে তারা যদি মোটামুটি ভালো মতো 6 মাস করতে পারে, যেমন প্রপার ওয়েতে কাজ করে, তাহলে 50,000 উপরে ইনকাম করা মানে মোটামুটি ইজি। কারো 8 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, 50 হইতে পারে, ইজি। আবার কারো 0 হইতে পারে, যে ঠিকমতো কাজ না করবে। মানে এখানে প্রপার ওয়েতে কাজটা করতে হবে। আচ্ছা, এখন কাজটা হলো আপনার একটা ওয়েবসাইট করবেন, ওয়েবসাইটের ভিতর আর্টিকেল পোস্ট করবেন, বিভিন্ন আর্টিকেল। হ্যাঁ, যদি আপনি অ্যাফিলিয়েশন যান, অ্যামাজন করেন বা যে কোনো সাইট করেন, এটাতে আপনার আর্টিকেল পোস্ট করতে হবে। আর্টিকেলগুলো কী টাইপের, আমি একটা সাইট দেখাই। মনে করেন আপনি এখন কিছু একটা কিনতে যাচ্ছেন, কি কিনবেন? যে কেউ একজন বলেন কিছু একটা কেনার ব্যাপারে। ওয়াচ, হেডফোন। আচ্ছা, দুইটাই আমরা দেখতেছি, বেস্ট হেডফোন। এটা লিখে আমরা গুগলে সার্চ করলাম। তো ইউজার নর্মালি যা করে আর কি, যে আপনি কিছু একটা কিনতে যাচ্ছেন, গুগলে সার্চ দিলেন, দেওয়ার পরে যেহেতু কোনটা ভালো আপনি এখন শিওর হতে পারতেছেন না, তাহলে বিভিন্ন আর্টিকেল পড়ে কোনটা ভালো, কোনটা ফিচার ভালো, এবং ইন ডেপথ রিভিউ পড়ে যে আসলে এই হেডফোনটা ইউজ করে কে কী প্রবলেম ফেস করছে, কী প্রবলেমগুলো হয়েছে, অথবা কে প্রবলেম করে নাই, এটার কোয়ালিটি ভালো, এই ইন ডেপথ রিভিউ করে বাহিরের যারা আছে ইউএস মার্কেটে ওনারা পারচেজ ডিসিশনটা নেয় আর কি। কিনবে শিওর, কিন্তু ডিসিশন নেওয়ার আগে একটু গুগলে ডু মারে, যে একটু দেখি কোনটা হলো। তো আচ্ছা, এই ব্যাপারে ধরেন আপনি যখন সার্চ দিলেন, এখন গুগলের সার্চ ইঞ্জিনে দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসছে না? তো ইউজার নর্মালি বিহেভিয়ার যেটা হচ্ছে, প্রথম যেটা আসে এটার মধ্যে বেশি ক্লিক করে, সেকেন্ডটাতে একটু কম হয়, থার্ডটাতে তার একটু কম হয়, এরকম দেখা গেছে টপ 3-তে ক্লিক করেই মোটামুটি ইউজার স্যাটিসফাই হয়ে যায়, ওনার যেই জিজ্ঞাসাটা বা জানার ইচ্ছাটা হয়ে যায়। এই পরবর্তীতে খুব কমই নামে, টপ 10 পর্যন্ত খুব কম ইউজারই যায় এই পর্যন্ত। সাপোজ আমি এটার এক্সাম্পল আপনাদের দিতে পারি। সাপোজ আপনি যদি এখন সার্চ করেন এসইও যদি লিখে আপনি সার্চ করেন আপনার মতো, এখন আপনি এসইও সম্পর্কে জানতে চান, আপনি কয়টা ওয়েবসাইট ভিজিট করবেন? প্রথমটা করলেন, এখানে পুরোপুরি মানে যা আছে পড়লেন, সেকেন্ড, থার্ড, এই পর্যন্ত যাওয়ার পরে আর আপনার মানে ধৈর্য কুলাবে না, আমি আরও সার্চ করি, তার মানে টপ 3-তে চলে গেছে। তো এটা মোটামুটি রিসার্চ করে প্রমাণিত যে টপ 3-তেই মোটামুটি ইউজাররা বেশি ক্লিক করে, নিচে কম নামে। তো এখন আপনার বেস্ট হেডফোন দিয়ে যখন সার্চ করলেন, প্রথম সাইটটা আসলো কি, এই সাইটটার নাম কি দেখেন তো, টমস গাইড। উনি একজন নিজের নামে একটা ব্লগ খুলছে, টম নাম দিয়ে সাথে গাইডস লেখা দিছে। যদি কারো নাম হয় ধরেন খোরশেদ আক্তারস গাইড, এই টাইপের নামের সাথে একটা গাইডস অ্যাড করে, যার নাম এরকম উনি একটা খুলছে, ওনার নাম অ্যাড করে সাথে গাইড লিখে দিছে যে টম গাইড। উনি ওনার পার্সোনাল অপিনিয়ন এখানে অ্যাজ এ পোস্ট, মানে ব্লগ পোস্ট হিসেবে পোস্ট করতো আর কি, আর্টিকেল, যেটা আমরা আর্টিকেল বলি আর কি, যে আর্টিকেল পোস্ট করতে। সাপোজ বেস্ট হেডফোন দিয়ে দেখেন উনি একটা করছে যে বেস্ট হেডফোন ইন 2021, এই যে একটা ছবি দিল, দেওয়ার পরে উনি লিখলো আর কি যে বেস্ট হেডফোন কী ধরনের হতে পারে, তার কি কি সুবিধা, আপনি কোন হেডফোনটা কিনতে পারবেন, তারপরে একটা লিস্ট দিল, যেমন 1 নাম্বার 2 নাম্বার, কেউ 5টা কেউ 10টা এরকম লিস্ট দেয়। তো উনি ধরেন 10টা লিস্ট দিল, এখানে শেয়ার করলো। তো লিস্টের মধ্যে প্রথম একটা দিল, দেওয়ার পর ছবি দিল, এটা সম্পর্কে কিছু ফিচার, ভালো দিক মন্দ দিক, এবং এই সম্পর্কে কিছু তথ্য দিল। তথ্যগুলো কোথা থেকে নিবে? তথ্যগুলো ধরেন অ্যামাজন থেকে নিতে পারেন, অথবা এই হেডফোনটা যারা ম্যানুফ্যাকচার করছে তাদের নিজস্ব ওয়েবসাইটে থাকতে পারে, ওইখান থেকে তথ্যটা নিয়ে উনি ওনার নিজের মতো করে লিখছে
যেমন একটা কথা হতে পারে, সাপোজ আপনি বললেন যে এখন যারা লাঞ্চ করে নাই বলতে পারে কি আমি এখন লাঞ্চ করবো বা আমার এখন ক্ষুধা লাগছে, তাই না? এই একটা কথাই আপনাকে একটু ঘুরে ঘুরে বলতে হবে। 10 জন একটাই কথা বলবেন, কিন্তু আমার ক্ষুধা লাগছে এই কথাটা বলবেন না, 10 রকম করে বলতে হবে। কথার মিনিংটা থাকবে একই। হ্যাঁ, ধরেন একজন বললেন আমি তো লাঞ্চ করি নাই, তো লাঞ্চ করতে হবে, আপনি আর বলেন নাই যে আমার ক্ষুধা লাগছে, কিন্তু কথার মিনিং কিন্তু একই দাঁড়ালো। তো এই টাইপেরই এখানে যারা আপনার আর্টিকেলগুলো লেখে সবাই এক জায়গা থেকে ইনফরমেশনগুলো নেওয়ার পরে কথাটা একটু ঘুরে পেঁচায় একটু ক্রিয়েটিভ বানায়। ইনফরমেশনগুলো সবাই মোটামুটি একই জায়গা থেকে সোর্স করার পরে একটু নিজের মতো করে সাজিয়ে লেখে। উনিও এভাবে সাজিয়ে লেখছে, শেষ। উনি এভাবে ধরেন 10টার প্রোডাক্ট সম্পর্কে লিখলো, লেখার পরে ওনার যে অ্যাসিভ স্কিলটা আছে এটা মনে করেন এটার মধ্যে দিল। এটা একটা নিচ ওয়েবসাইটের এক্সাম্পল। নিচ ওয়েবসাইট মানে কি? আর্টিকেল, মানে ব্লগ পোস্ট টাইপের, আপনি বিভিন্ন বিষয়ের উপর ইনফরমেশন শেয়ার করবেন। তো এখানে বেস্ট হেডফোন দিয়ে শেয়ার করছে, করার পর 10টা প্রোডাক্ট নিয়ে উনি রিভিউ দিল, দেওয়ার পরে গুগলের প্রথম পেজে উনি চলে গেল। তো এখানে দেখেন উনি আর কি কি করছে, এই যে অ্যাডগুলো দিতেছে, এটা কি অ্যাডস বাই গুগল। অ্যাডস বাই গুগল এটা দিয়ে কি মানে কে কি বুঝতেছেন? গুগল থেকে অ্যাড আসতেছে, তার মানে উনি অ্যাডসেন্স থেকে এখান থেকে আর্নিং করতেছে। এই সাইটটা ওনার, উনি এখানে অ্যাডসেন্স অ্যাপ্লাই করছে। এই যে হ্যাঁ, এই যেমন সাপোজ এখানে গুগল দেখতেছে আমি বাংলাদেশের, তার মানে অল টাইম চালাই দিছে। এখন যদি আমি রাশিয়ান হইতাম তাহলে রাশিয়ান টাইপের একটা কিছু দিয়ে দিত, চাইনিজ হলে চাইনিজ। তো এই অ্যালগোরিদম সেট করা, যে দেশের ট্রাফিক ওই দেশে একটা অ্যাড এখানে শো করে দেয় আর কি, ওই টাইপের। তো উনি জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে গুগল তার ইচ্ছা মতো, মানে এই প্লেসগুলো উনি বাড়া হিসেবে দিয়ে দিচ্ছে। উনি জাস্ট প্লেস হোল্ডারে বসাই দিচ্ছে, আমার এখানে অ্যাড দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে, গুগল ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে আর কি, ওনার সাইটের উপর বেস করে। আর এই বিজ্ঞাপন আপনি বন্ধ করতে পারবেন অ্যাড ব্লকার দিয়ে, কিন্তু নর্মালি যে সাইটের ওনার, উনি কেন বন্ধ করবেন? উনি তো ইনকাম আসতেছে এখান থেকে। অ্যাজ এ ইউজার আপনি অ্যাড ব্লকার ইউজ করে বন্ধ করতে পারেন চাইলে, অ্যাড ব্লকার দিয়ে। তো ওই যে উনি ফুটারও একটা দিয়ে দিচ্ছে, যেটা স্ক্রল করলে এখানে আসে। এটা হলো একটা ইনকাম ওনার, যে একটা উনি ওয়েবসাইট বানাইছে নিজের নাম দিয়েই, এখানে কিছু আর্টিকেল পোস্ট করছে, ওনার এসইও স্কিল অ্যাপ্লাই করে এটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে উপরে নিয়ে আসছে। নেওয়ার পরে ওনার ব্যবসায়িক কী লাভ হচ্ছে? অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতেছে। ধরেন অ্যাডসেন্স থেকে এখানে যদি আমরা দেখি কয় টাকা ইনকাম করতেছে, এক্সাক্ট ফিগার পাওয়া যাবে না, তারপর আমরা বিভিন্ন সাইট আছে যারা এগুলো নিয়ে করে আর কি, সাইট ওয়ার্থ, মানে মোটামুটি একটা এস্টিমেশন দেয় আর কি, রাফ ধারণা যে আসলে উনি অ্যাডসেন্স থেকে কয় টাকা ইনকাম করতে পারে। তাহলে আমরা এখান থেকে টমস গাইড যে ওয়েবসাইটটা নিলাম, এখানে দিয়ে দিলাম। রিপোর্ট 12 দিন আগের, আমরা আপডেট দিয়ে আজকের রিপোর্টটা দেখি। আচ্ছা, এখন দেখাচ্ছে যে উনি ডেইলি $537 এখানে অ্যাডসেন্স থেকে ইনকাম করতেছে, শুধু গুগলের অ্যাডসেন্স থেকে। তো ধরেন 5/8 যদি আমরা ধরি, তারপরও 50,000 টাকার মতো একটা রাফলি ইনকাম, অ্যাকুরেট না, এর বেশি হইতে পারে কম হইতে পারে। তো অ্যাডসেন্স থেকে ইনকাম করতেছে। আর এখানে উনি শুধু অ্যাডসেন্স থেকে মানে করতেছে না, আরও আছে ওনার। এই যে এখানে দেখেন কি লেখা। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? তার মানে উনি অ্যামাজনে অ্যাফিলিয়েটও করতেছে, তাই না? অ্যামাজনে অ্যাফিলিয়েটে একটা মানে স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যারা মোটামুটি অ্যাডসেন্স থেকে করে বা অ্যামাজন থেকে করে, মোটামুটি 2-3 গুণ বেশি ইনকাম হয় এখানে, এই অ্যামাজন অ্যাফিলিয়েটে আর কি। তো যত কাস্টমার এখানে আসবে, যেমন আমি এখন ক্লিক করলাম, 24 ঘন্টা পর্যন্ত আমি যা কিনবো তার একটা কমিশন উনি পাবে। এখন ধরেন আমি হেডফোন দিয়ে আসলাম, আমার এখন একটা মাইক্রো ওভেন দরকার, আমি যদি কিনি এটার কমিশন উনি পাবে। এই কুকিজটা 24 ঘন্টা পর্যন্ত থাকবে। এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে উনি যে যখন ওনার সাইডে পোস্টটা করছে
তখন থেকে কি 24 ঘন্টা হবে নাকি যে কোনো সময় যদি কেউ এখানে ক্লিক করার পর ক্লিক করার পর আমি এখন ক্লিক করে আসলাম। তো উনি ওই পোস্টটা মানে 2 মাস আগে করে রেখেছে, তার কোনো সমস্যা নেই। না না, পোস্টের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আমি ইউজার, আমার সাথে রিলেটেড। আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউআরএল এ দেখবেন এই যে এখানে দেখেন স্যার আপনি আজকে ক্লিক করে কিনলেন না, হয়তো আগামীকাল পরশুদিন কিনতে পারেন। তাহলে 24 ঘন্টা পর্যন্ত একটা টাইম লিমিট থাকবে। আমি ক্লিক করার পর একটা কুকিজ আছে সাথে, দেখেন এখানে ওনার নাম লেখা আছে। এই যে অ্যামাজনের ইউআরএল এর মধ্যে ওনার নামও আছে, মানে এখানে উনি কুকি নিয়ে আসছে, আমি সাথে করে কুকি নিয়ে আসছি এখান থেকে। তো নেওয়ার কারণে 24 ঘন্টা এটা ট্র্যাক করবে অ্যামাজন। 24 ঘন্টার মধ্যে আমি এখানে যা কিনবো, ধরো আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ওইখানে $10 একটা প্রোডাক্ট আছে, উনি ভুল করে হোক একটা ক্লিক করছে, করার পরে বের হয়ে গেছে, কিন্তু কুকি এনেবল হয়ে গেছে, আপনার আইপিতে এনেবল হয়ে গেছে। এই 24 ঘন্টার ভিতরে আপনারা ধরেন হঠাৎ করে দেখলেন টুথব্রাশ শেষ, টুথপেস্ট শেষ, অথবা যে কোনো একটা আইটেম শেষ কিনলেন, আপনি যাই পারচেস করেন ওইটার কমিশন পাবে, মানে আপনি পাবেন আর কি, অন্য কেউ যদি ক্লিক করে যায়। রাইট, কারণ কুকি এনেবল করা, এই 24 ঘন্টার মধ্যে যত পারচেস হয় সব পাবেন। তো এইভাবে ইনকামটা একটু ভালো হয়, যে আপনি যেটা পার্টিকুলার প্রোডাক্ট এটা আপনি কিনলেন না, বা এই হেডফোনে ক্লিক করে আপনার নিচে নেমে পছন্দ হলো আরেকটা, আপনি ওইটার জন্য পাবেন। তো অ্যামাজন অ্যাফিলিয়েটে আপনাকে এইভাবে হেল্প করে আর কি, যদি সাইটটা র্যাঙ্কিং থাকে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা আগে কনসেপ্টটা দেখি যে আসলে নিজ ওয়েবসাইটটা কি। যে আসলে আমি এসইও শিখলাম, শেখার পরে নিজ ওয়েবসাইট যে কাজ করবো, আসলে নিজ ওয়েবসাইটগুলো কি। আমি যদি এখানে লিখি হোয়াট ইজ নিজ, এই যে এটা হচ্ছে নিজ ওয়েবসাইট। আপনারা মূলত এই নিজ জাতীয় ওয়েবসাইটগুলো করবেন, এই যে নিজ, ঠিক আছে। এটার সংজ্ঞা কি আসতে পারে? ওয়েবসাইট, a niche website is just a website, যে কোনো একটা ওয়েবসাইট that focus on small part of a broader market with the end goal of monetization। মানে মনিটাইজেশন হচ্ছে এটা গুগল অ্যাডসেন্স অথবা অ্যামাজনের সাথে আমি কাজ করা, এটি মনিটাইজেশন। আপনি যদি সাপোজ এখন ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনি মনিটাইজ করতে পারতেছেন, ফেসবুকে করলেও মনিটাইজ করতে পারতেছেন, অ্যাড দেয়। তো সেম সিস্টেমে কন্টেন্টও মনিটাইজ করা যায়, মানে আর্টিকেল। তো এখানে মেনলি হচ্ছে ওই যে উনি লিখছে 10টা হেডফোন নিয়ে তথ্য দিল, 10টা হেডফোনের তথ্য, আপনি সাপোজ এখানে আসলেন, উনি এই ধরনের এখান থেকে তথ্যগুলো নিল, এই সব তথ্য দেওয়া আছে, তথ্যটা নিয়ে হুবহু এরকম রাখবে না, একটু সুন্দর মতো সাজিয়ে লিখে জাস্ট পাবলিশ করে দিল। তার পরবর্তীতে এটার মধ্যে অন পেজ এসিও করবে, অফ পেজ এসিও করবে, দুইটা কাজ ঠিক মতো করলে উনি যখন র্যাঙ্কিংয়ে উপরের দিকে যাবে তখন ওনার ইনকাম শুরু হয়ে যাবে, যখন ভিজিটর আসা শুরু হবে। ধরেন দুইটা দোকান, একটা দোকান মোটামুটি একটা প্রাইম লোকেশন আছে, প্রোডাক্ট বেশি না, অল্প, ওইখানে প্রচুর কাস্টমার আসে। আরেকটা দোকান আছে অনেক ভিতরে, কিন্তু দোকানটা পুরোপুরি সাজানো এবং অনেক প্রোডাক্ট আছে, ভরপুর প্রোডাক্ট, কিন্তু কাস্টমার ওই পর্যন্ত যায় না, একটা কাস্টমার যায় না। বিক্রি কোনটায় হবে? যেটার প্রোডাক্ট কম, প্রাইম লোকেশন থাকে না, যেটাতে অনেক প্রোডাক্ট। মানে ইজি, যেটা যে কাস্টমার বেশি গেলে এটা সেল হবে, মানে লজিকটা তো ইজি। তো আপনার সাইটটা যখন 1 নম্বরে যাবে, যখন ভিজিটর বেশি আসবে, আপনার সেল অটোমেটিক হবে। কিন্তু যদি আপনার সাইটটা পজিশন থাকে 100 অথবা 10 নম্বর পেজে, তখন তো কাস্টমার যাচ্ছে না। নর্মালি আমরাই যাই না, অন্য কাস্টমার মানে ভিজিটর কেন যাবে এত দূরে, কষ্ট, মানে ওনার তো আর নিজের সাইট না, যে সাপোজ আপনার সাইট থাকলো 10 নম্বর পেজে, আপনি 2, 3 এরকম করে ধরেন সার্চ দিয়ে গেলেন, এই নিচে নামবেন, এই 10 নম্বর পেজে থাকলে 10 নম্বর পেজে কষ্ট করে গিয়ে ক্লিক করলেন, কিন্তু এই বাধ্যবাধকতা তো অন্য ইউজারের নাই, উনি যাবে না। উনি যদি এরকম সামনে পায় রেডিমেড, তাহলে উনি এটা ক্লিক করবে। এই যে ক্লিক করা 1 নম্বর পজিশন টপ 3-তে নেওয়া, এটা হবে আপনার কাজ। হ্যাঁ, এখন এই যে কাজগুলো কি কি কাজ করতে হবে, এই কাজগুলো হচ্ছে শেখা, স্কিল ডেভেলপমেন্টে হবে এইটা, যে আমার আসলে কি কাজ করলে যে কেউ একটা ওয়েব পেজ আমি টপ র্যাঙ্কিং নিতে পারবো। এটা হচ্ছে আপনার একটা স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলটা ইউজ করে তারপরে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন, নয়তো আপনি চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে এরকম করতে পারেন। এখন স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কি থাকবে? এসইও কয় ধরনের, মানে কি কি টাইপের এসইও আছে?
তো এই দুই টাইপের এসইও আপনার শিখতে হবে, প্রত্যেকটা রুলস জানতে হবে, টেকনিক জানতে হবে, আসলে কিভাবে অন পেজ এসইও গুলো করে, কিভাবে অফ পেজ এসইও গুলো করে। আপনি যদি দুইটা কাজ প্রপারলি করতে পারেন তাহলে আপনি যে কোনো সাইটকেই টপে নিয়ে যেতে পারবেন অপটিমাইজ করে। যে পারে, আর যে না পারে সে তো পারবেই না, যদি প্রপার হয়তো জিনিসগুলো শিখেন। তো এখন এই যে সাইটটা আপনি দেখতেছেন, ওনার সাইটটা যদি আপনি মানে একটু খেয়াল করে দেখেন উনি কি কি করছে। ছবি দিছে ওনার আর্টিকেলে, কি কি করছে, একটা ছবি দিছে, কিছু টেক্সট লেখা, তাই না? আর কি মানে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এখানে? ওয়েব পেজে আছে এক্সট্রা অর্ডিনারি কিছু? জাস্ট উনি কন্টেন্টগুলো দিল আর জাস্ট এখানে উনি লিখে দিছে বেস্ট ডিলস, আরও কয়েকটা বেস্ট ডিলস উনি 10টা প্রোডাক্ট দিয়ে ধরেন আরও দিয়ে দিল লিস্ট, যাতে একটু ম্যাক্সিমাইজ হয় জিনিসটা। আর এরপরে উনি আবার অ্যাড দিয়ে দিছে অন্য অন্য সাইডের, এই যে এটা ওনার আর্টিকেল রিলেটেড অন্য অন্য টাইপের আর্টিকেল আবার দিয়ে দিছে। তো তার মানে উনি অনেক কিছু এখন ই করে, শুধু টেক রিলেটেড না, এই যে মুভি টাইপেরও করতেছে। তো বিভিন্ন ধরনের আর্টিকেল উনি পোস্ট করতে পারতেছে। এখন আমরা কি এই ধারণা কি হয়েছে নিজ ওয়েবসাইট রিলেটেড সাইটগুলো কি ধরনের হয়, কি থাকে? আর্টিকেল, জাস্ট লেখালেখি থাকে। তো যদি আপনি একটা ওয়েবসাইট করেন আপনারাও জাস্ট এই কাজটি করতে হবে, কিছু ক্রিয়েটিভ আর্টিকেল লিখতে হবে ইউনিক, যাতে অন্য অন্য সাইটের সাথে না মিলে, প্ল্যাগারিজম যাতে না থাকে। থাকলে আপনার সাইটটা র্যাঙ্কিং ওরকম পাবে না, যদি পায়ও হঠাৎ করে দেখবেন দোষে পড়ছে। ধরেন দেখলেন যে আজকে হঠাৎ করে আপনি খুব কষ্ট করে 1 থেকে 3 নাম্বার নিলেন, গুগল যখন এটা বুঝতে পারবে যে না আপনি প্ল্যাগারিজম করছেন, কোনো ট্রিক করছেন, হঠাৎ করে দাপ করে নিচে নেমে যাবো। এরকম অনেকের সাথে ঘটে, হঠাৎ করে র্যাঙ্কিংয়ে আসে যখন গুগল ওনাদের অ্যালগোরিদম চেক করে, ঠিক আছে, আপডেট দেয় একটা নতুন, ওই আপডেটে অনেকের সাইট ধাপ করে নিচে নেমে চলে যায়। দেখা গেছে অনেকে 5 লাখ টাকা ইনকাম করতেছে, হঠাৎ করে জিরোতে চলে আসে। কেন চলে আসে? ভিজিটর জিরো, ভিজিটর ওনার সাইডই খুঁজে পায় না, সাইড না পেলে তো ঢুকবেও না, আর না ঢুকলে ইনকাম নাই, এই টাইপের হয় আর কি। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি একটু ভালো মতো কাজগুলো করেন, ট্রিক না কাজে লাগায়া জাস্ট যেগুলো আপনার দরকার এই কাজগুলো করেন আর কি, যে প্রপার ওয়েতে। ওয়েবসাইট তো কেউ কারো নাই, পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই, আছে? তাই নিউলি আপনার ওয়েবসাইট করতে হবে। আচ্ছা, এখন ওয়েবসাইট ডিজাইনের যে বিষয়টা, আপনার যদি আর্টিকেলটা ভালো হয় তাহলে ডিজাইনটা ওইরকম মানে ফ্যাক্টর করে না। যারা মোটামুটি অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা ব্লগ সাইট করে তারা মোটামুটি সিএমএস টাইপের করে, যেমন ওয়ার্ডপ্রেস বা এই জাতীয় যারা ফ্রি আছে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়, মোটামুটি কাস্টম ডিজাইন কমই করে। কাস্টম ডিজাইন করে না কি জন্য? কারণ ভিজিটরের কাছে ডিজাইনটা ওইরকম ফ্যাক্টর না, উনি প্রথম পেজে পাইলো, ক্লিক করলো, ইনফরমেশন আছে এই পর্যন্তই ওনার কাছেই। তো আপনার নর্মালি ওয়ার্ডপ্রেসে করতে পারেন। আর যদি আপনার স্কিল থাকে এইচটিএমএল সিএসএস করবেন, আর যদি এর চেয়ে বেশি থাকে আপনি এর সাথে পিএসপি অ্যাড করেন, যদি এটা ধরেন আপনি পারেন। আর না পারলে ওয়ার্ডপ্রেসে করবেন বা অন্যান্য সিএমএস যে সাইটগুলো আছে এটাতে করতে পারেন। এই তো আপনি যদি পারেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে না পারেন ওয়ার্ডপ্রেসে করবেন, ইজিলি করা যায়। আচ্ছা, এটা হলো যেমন সাপোজ আপনার যে মোবাইল নাম্বারটা, আমি চাইলে কি ওই মোবাইলটা নিতে পারবো? এরকমই ইউআরএল, যেমন টমস গাইড, আমি টমস গাইড আর কিনতে পারবো না, এটা একটা ইউনিক একটাই থাকবে মোবাইল নাম্বারের মতো। আপনার মোবাইল নাম্বার যেটা গ্রামীণ আছে যদি ওইটা আমি আর নিতে পারবো না। আমার নিতে গেলে আমি এখন টমস গাইডের সাথে কিছু অ্যাড করে আরেকটা নিতে পারবো, মানে সেম নেওয়া যাবে না, ইউনিক থাকে সবসময় এই নামটা আর কি। আচ্ছা, ওটা বলতেছি ওয়েবসাইটে হয়তো মানে সব রিলেটেডই কি আর্টিকেল আমি পোস্ট করতে পারবো নাকি কোনো নির্দিষ্ট আর্টিকেল মানে কোনো আইটেম করে নিতে পারবো?
আচ্ছা, আপনি যখন কাজ করবেন নর্মালি আগে যে করবেন যে আমি কি টার্গেট করব। যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন তাহলে ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েট চলে আসলেন, এইখানে আসার পরে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন আপনার দেখে নিতে হবে আসলে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। এখানে ক্যাটাগরি শেষ নাই। আপনি যখন আসবেন দেখেন সব টাইপের আছে, ইলেকট্রনিক্স, তারপরে মোবাইলস। দেখলাম মানে অ্যাফিলিয়েট করা ওই পাশে দেখলাম মুভি টুভি অনেক জায়গা আছে, এটা বলতেছে। এখানে যে সেল করতেছে মেইনলি হচ্ছে অ্যামাজনে যে কোনো কাস্টমার চাইলে সরাসরি গিয়ে কিনতে পারে। কিন্তু এই যে আপনারা সাইটগুলো দেখতেছেন, এই সাইটে যখন সার্চ করে একটা ইউজার আসে, এসে ক্লিক করলে ওইখানে যে যাই কিনুক এর কমিশনটা পেয়ে নেয়। সেল করবে কিন্তু অ্যামাজনই, ডেলিভারি দিবে অ্যামাজন, আপনার কোনো আর দায়িত্ব নেই। আপনার দায়িত্ব হচ্ছে একটা কাস্টমার রেফার করে দেওয়া। হ্যাঁ, আপনার এখানে কমিশন থাকে, এক একটা ক্যাটাগরির উপরে আলাদা আলাদা কমিশন থাকে। ওই কমিশন অনুসারে আপনার স্ট্রাকচার অনুসারে যা আসে তা আপনি পেয়ে ফেলবেন আর কি। না, এটা পরে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের উপরে। আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এসইও করতেছেন, আপনি একটা ওয়েবসাইট এসইও করলেন, করে টপ র্যাঙ্কিং গেলেন, আর আপনি কন্টেন্ট রাইটিং করতেছেন, এটা এসইওর ভিতরে পড়তেছে, আপনি আর্টিকেলটা লিখলেন, শেষ। আর যেই ওয়েবসাইটটা আপনি করতেছেন এটা সিএমএস দিয়ে করতেছেন, ওরকম ঝামেলার কাজ না। একটা আর্টিকেল নিলেন, কপি করলেন, পেস্ট করলেন, পোস্টে ক্লিক করলেন, পোস্ট হয়ে গেল, ছবি দিলেন, ওইখানেই সব ড্র্যাগ এন্ড ড্রপ যা যা আছে দেখে দেখে করলেন। সাপোজ এখন যদি আপনি গুগল ডকে যান, গুগল ডকে গেলে আপনার কি আসবে, ড্রাইভে গেলেন, এই শিট বা এই টাইপের আসলো, আসার পরে আপনি এখান থেকে যদি একটা নতুন নেন, ধরেন একটা গুগল শিট নিলাম আমি, অথবা ডক, আমি একটা আর্টিকেল লিখলাম, লেখার পরে আমি এখানে যদি কপি করে পেস্ট করি তাহলে চলে আসলো। তারপরে এখানে দেখেন প্রত্যেকটা দেওয়া আছে, এই যে কোন ধরনের ইফেক্ট দিব, কি করব না করব সব দেওয়া আছে না। এরকমই ওয়ার্ডপ্রেসও আপনার সেম সিস্টেম, সবই ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের আর কি, মোটামুটি যাতে যে না বুঝে 2-3 দিন দেখলে করতে পারবে এই টাইপের আর কি। মানে ওই ধরনের ওয়েব ডেভেলপমেন্ট টাইপের স্কিল লাগবে না, জাস্ট কোনো মতো করা। যেমন যারা ডিজিটাল মার্কেট মোটামুটি এই টুকটাক কাজটা পারে আর কি, তো আপনি ইজিলি পোস্ট করতে পারবেন এগুলো দেখে দেখে আর কি। তো ওয়েব ডেভেলপমেন্ট ওই ধরনের শিখতে হবে না, জাস্ট বেসিকটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, বেসিকটা জানলেই চলবে আর কি, যে আসলে কীভাবে কাজটা হয়, জাস্ট টুলের ব্যবহারটা এই টাইপের আর কি। এটা হলো তাহলে নিজ ওয়েবসাইট আমরা দেখলাম একটা এক্সাম্পল, যে নিজ ওয়েবসাইট কি হয়। আপনি কি নিজ মানে ব্লক। হ্যাঁ, আপনি যদি এখন এই যে নিজ এটা যদি লেখেন নিজ সিনোনিম, তো নাউনে যদি আপনি ধরেন তাহলে একটা কাজ, অপরচুনিটি, ওইগুলো দিয়ে ওয়েবসাইট দিয়ে নিচটা হলো ধরেন একটা বড় ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে কি থাকতে হবে, ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের আবার সাব ক্যাটাগরি থাকতে পারে, সাব ক্যাটাগরি সাপোজ যে আমরা একটু আগে দেখলাম হেডফোন অথবা ওয়াচ এই টাইপের, এই যেটা ওইটা হচ্ছে নিজ আর কি। হ্যাঁ, রাইট। তাহলে নিজ টাইপের ওয়েবসাইট দেখলেন যে কীরকম থাকে, এটা সম্পর্কে তো নাই, কনসেপ্ট সম্পর্কে কারো মানে কনফিউশন নাই। ইনকামটা কীভাবে হয় নিজ সাইটে, এখানে আপনি চাইলে অ্যাডসেন্স ইউজ করতে পারতেছেন, অথবা চাইলে যে কোনো অ্যাফিলিয়েশন করতে পারতেছেন। এটা যে কোনো টাইপের হইতে পারে, সিপিআই অফার হইতে পারে, অথবা অ্যামাজন হইতে পারে, এই টাইপের যত অফারগুলো আছে চাইলে ওইটা ইমপ্লিমেন্ট করে আপনি মনিটাইজ করতে পারতেছেন। তো সোজা কথা, আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করবেন। যেমন ইউটিউবে আপনি ভিডিও মনিটাইজ করে, ফেসবুকে করে, এরকম আপনার কন্টেন্ট মনিটাইজ করে ইনকাম করবেন।
ঠিক আছে, সাইটটা। এখন এসইওর যে ব্যাপারটা, স্কিলটা দুইটা টাইপের মধ্যে দুইটা দেখালাম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভের মধ্যে যদি আপনি আসেন, দেখা গেছে অনেকেই গিগ খুলছেন, কিছুদিন পরে কেউ হয়তো ভালো সেল পাবেন, কেউ হয়তো ওইরকম সেল পাবেন না। তো যখন অর্ডার নাই তখন করবেন কি, একটা সময় গ্যাপ থাকবেন আপনার, এই সময়টাতে আপনি চাইলে আপনার পার্সোনাল যে ওয়েবসাইটগুলো আছে, যে যদি আপনি করেন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে একটা যদি পজিশন নিতে পারেন, তখন আপনি এই ওয়েবসাইটটা বিভিন্ন বায়ারকে দেখাতে পারবেন যে আমি আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং নিচ্ছে এই কিওয়ার্ডে। যখন আপনি কোনো বায়ারকে এটা দেখাবেন, তখন ওই বায়ার থেকে আপনি ইজিলি কাজটা নিতে পারবেন, কারণ আপনি কাজ জানেন। আচ্ছা, কিওয়ার্ড, কেউ একজন বলেন তো কিওয়ার্ড কি? বলেন, বুঝিনি আমি। যেটা দেখে সার্চ হেডলাইন স্যার, আমরা যেটা করব, যেটা একটা বিশেষত্ব আছে, ওটা হচ্ছে কি বেস্ট হেড করব। হ্যাঁ, ওই যেমন উনি বলছিল স্মার্ট ওয়াচ বা ওয়াচ, যেমন বেস্ট স্মার্ট ওয়াচ। ওয়েবসাইট বলতে স্যার আমরা যদি ইলেকট্রনিক্সের উপর কাজ করি, শুধু ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আর্টিকেল লিখি। ধরেন এই যে স্মার্ট ওয়াচ, হ্যাঁ, স্মার্ট ওয়াচটাও কিন্তু আপনার ইয়ের মধ্যে পড়ে, গ্যাজেটের মধ্যে পড়ে। তো গ্যাজেট টাইপের মধ্যে একটা পার্টিকুলার হচ্ছে স্মার্ট ওয়াচ, এর একটা নিচ। আপনি ধরেন যারা এই নিচ নিয়ে কাজ করে, তারা ধরেন এই জাতীয় নিয়ে কাজ করবে। এখন ধরেন এই যে আমরা লিখলাম, লেখার পরে কিওয়ার্ডটা লিখলাম, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত, মান্থলি কত এটা সার্চ করে, কিভাবে বুঝবেন? একটা কিওয়ার্ড আপনি লিখলেন, ধরেন আমরা প্রথমে লিখলাম বেস্ট হেডফোন, বেস্ট হেডফোনটা লিখে কত মানুষ সার্চ করে, অথবা বেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে কত মানুষ মান্থলি সার্চ করে, এটা আপনি কিভাবে বুঝবেন? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি কোনো ক্লাস হয়েছিল? আচ্ছা, তো আমাদের এই যে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়টা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয় এসইওর ক্ষেত্রে। কারণ আপনি যদি নাই জানেন এই জিনিসটা নিয়ে কত সার্চ করে, তাহলে তো আপনি মোটামুটি রেজাল্ট পাবেন না। আসলে এটা দিয়ে সার্চ করে কি করে না, এটার কোনো ভ্যালু আছে কিনা, আপনি সব সময় এর পিছনে দিলেন, অবশ্যই গিয়ে দেখলেন যে এটার কোনো সার্চ ভ্যালু নাই, দাম নাই। এটাকে লিখে কেউ সার্চই দেয় না, কারণ আমার ওয়েবসাইটে খুঁজে পাবেন প্রশ্ন নেই। আপনার ওয়েবসাইট খুঁজে পাইলো, কিন্তু কেউ সার্চই দেয় না, পাইবো কি আর? আমি তো এটা তো পার না, সার্চ না দিলে পাবে কি? এটাই, এই টাইপের। যদি সাপোজ আপনি এখন এইখানে ট্র্যাক করার যেই প্রোডাক্টগুলো বেছে, যেমন পাহাড়ে চড়ার যেই আইটেমগুলো, যেটা ট্র্যাকিং সাইড আছে, ওইখানে সেল করলে যেরকম আপনি সেল পাবেন, আপনি যদি এখানে একটা দোকান দিয়ে বসে থাকেন এখানে সামনে, ওইরকম সেল পাবেন না। হয়তো দুই একজন র্যান্ডম কাস্টমার এসে আপনার দেখলো, দেখে পছন্দ করলো, কিন্তু যেখানে এই ট্র্যাকিংগুলো হয় ওইখানে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল বেশি হবে। এইটা ওইখানে গেলে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, ওইখানেই প্রয়োজন, নেসিটি ওইখানেই, এখানে কিন্তু না। তো এই টাইপেরই। এখন এই যে সার্চ ভলিউমটা, কিওয়ার্ডের সার্চ ভলিউম, এটা দেখেন নিচে একটা দেওয়া আছে ভলিউম আছে, ভলিউম। এই যে বেস্ট স্মার্ট ওয়াচ, এটা লেখে প্রতি মাসে 1,35,000 সার্চ হয়। এই দেখুন এমও লেখ মানে মান্থ, পার মান্থ এরকম একটা সার্চ হয়, দেখতে পাচ্ছেন? আবার এটা আপনি আরেকভাবে এই করতে পারেন যে এই যে সার্চ ভলিউমের যে ট্রেন্ডটা, এটা আপনি গুগল ট্রেন্ডস থেকে পাবেন। গুগল ট্রেন্ডস, এখানে আপনি গুগল থেকে গুগলের হেল্প নিতে পারেন। আসলে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডটার হিস্টোরি কীরকম, লাস্ট 6 মান্থ কেমন, বা এই বছর 5 বছরে কীরকম সার্চ হচ্ছে। দেখা গেছে হঠাৎ করে এখন যেহেতু কোভিড চলতেছে, এটা সার্চ ভলিউম অনেক বেশি, যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা নিয়ে অত সার্চ হবে না, একদম মানুষের উৎসাহ কমে যাবে এই টাইপের। তারপর ধরুন ফিজেট স্পিনার, হঠাৎ করে ফিজেট স্পিনার অনেক ছিল না, এরকম ধরে রাখলে ঘুরে, এটার সার্চ ভলিউম একসময় অনেক বেশি ছিল, কিন্তু এখন ওরকম নাই। সাপোজ আমি যদি লিখি ফিজেট স্পিনার, হ্যাঁ, ফিজেট বানান কি, ফিজেট স্পিনার, ফিজেট, হ্যাঁ, ফিজেট
আচ্ছা এই ফিজেট এখানে আমরা সার্চ দিয়ে রাখি ফিজেট স্পিনার, এই যে ফিজেট, এই যেটা এই যে দেখেন যে ফিজেট স্পিনার ছিলেন না, এই যে এটা ফিজেট স্পিনার। আচ্ছা ধরুন আমরা এটা লিখেছি সার্চ দিই, এটা ট্রেন্ডটা যদি আমরা এখন খুঁজি যে আসলে এটা কিরকম সার্চ হয়, এই যে তো বাংলাদেশ আমরা ধরেন যেহেতু কাজ করব ইউএস মার্কেট প্লেস নিয়ে, আমরা ইউএস এর ই দেই, ইউএস ইউনাইটেড স্টেটস লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরের আমরা এটা দেখি কিরকম সার্চ হয়েছিল। এই যে এই পজিশনে এসে দেখেন 2017 সালে এটা স্কোরটা হচ্ছে 0 থেকে 100 এর দেখাচ্ছে যে মানটা, তো 2017তে একদম টপে উঠে গেছিল সেই রকম সার্চ, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখেন ওটার আস্তে আস্তে কমে গেছে, এখনো অল্প আছে কিন্তু অত না, অল্প একদম কমে গেছে। তো যদি কেউ এখন এই কিওয়ার্ডে নিয়ে কাজ করে, এটা 17তে ভালো ছিল, প্রফিটেবল, একসময় ভালো ছিল কিন্তু এখন নাই। তো আপনার এরকম কিওয়ার্ড দেখতে হবে যে আসলে কোনটার কিরকম ভ্যালু, কিওয়ার্ড রিসার্চ যখন করবেন আর কি, যে আপনি সাইট বানাবেন কিসের উপর সাইটটা বানাবেন, হ্যাঁ ওই টাইপের। তো আমরা যেটা দেখাচ্ছিলাম এখানে জানি কি বেস্ট স্মার্ট ওয়াচ, আপনি যদি মনে করেন যে আমি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করব, এই যে ওটার ট্রেন্ড দেখেন মোটামুটি সবসময় একটা সার্চ ভলিউম আছে, এটা যদি লাস্ট 1 বছরে দেখেন এই সময় অনেক বেশি ছিল, এখন একটু কম, কিন্তু তারপরও সার্চ ভলিউম মোটামুটি স্টেবল আছে, এটা নিয়ে কাজ করা যেতে পারে এই টাইপের। তো আপনি যখন যে কিওয়ার্ডটা নিয়ে করবেন যে আমি এই নিচটা নিয়ে কাজ করব, তার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে গুগল ট্রেন্ডসটা আগে দেখে নেবেন আসলে এটার আসলে মার্কেট ভ্যালু আছে কিনা এখন, নাকি আবার আস্তে আস্তে নিচে নেমে গেছে বেশি। স্যার এখানে একটু ফায়ার এক্সটিংগুইশার লিখে দিয়ে দেন। হুম ফায়ার এক্সটিংগুইশার, কার এক্সটিংগুইশার, আচ্ছা গুগল ট্রেন্ডস ফায়ার ফায়ার ও ফায়ার এক্সটিংগুইশার। হ্যাঁ এটার মোটামুটি স্যার ভালোই আছে। আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে ক্লাসের জন্য প্ল্যান কি ছিল, আমরা আজকে নিজ ওয়েবসাইট কি এই জাতীয় একটা ধারণা দিব যে নিজ ওয়েবসাইটে কিভাবে কাজ করলে আপনার সার্ভিস সেলের পাশাপাশি একটা ইনকাম জেনারেট করা যায়। স্যার আমি যে ওয়েবসাইটটা বানাবো শুধু কি সেই রিলেটেডই পোস্ট করতে পারবো? আপনি যেই নিচটা সিলেক্ট করবেন, সাপোজ একটা দিলেন ম্যাট্রেস রিলেটেড সাইট ইউজ করবেন, তো আপনি ম্যাট্রেস এখানে করবেন। আর যদি করেন যে না আমি হোম ডেকোর করব, তাহলে আপনি ম্যাট্রেস করতে পারেন, হোম ডেকোর সাজানোর মানে ঘর সাজানোর সব কিছু আপনি এটাতে দিতে পারবেন। যদি পার্টিকুলার একটা এর মধ্যে চলে যান তখন ওইটা নিয়ে করতে হবে। আপনি যদি পর্দা নিয়ে করেন শুধু, তাহলে পর্দা জাতীয় যত জিনিস আছে ওইটা এখানে পোস্ট করবেন ওয়েবসাইটের মধ্যে। আগে থেকেই বাসায় করে নিতে হবে আপনি কোনটা করবেন। ব্র্যান্ড কিভাবে নির্ধারণ করব স্যার? কোম্পানি থেকে নিয়ে আসতে হবে ব্র্যান্ড নির্ধারণ। মনে করেন যে আমি আপনার ইয়ারটা নিচ্ছি সিকো 5, শুধু সিকো 5 এরটাই তো এখানে ইয়া করতে হবে না, যখন আপনি পর্দা করবেন, মনে করেন পর্দা তো বিভিন্ন কোম্পানি আছে, আপনি সব কোম্পানিতে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন 10টা ব্র্যান্ডের দিলেন কোনো প্রবলেম নেই, এভাবে দিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা করলাম, আপনারা যারা এসইও শিখতেছেন, এই স্কিলটা ডেভেলপ হওয়ার পরে ইনকাম করার রাস্তা কয়টা পাচ্ছেন? ওই আমরা যেটা দেখলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ভাবে আপনি করতেছেন, অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ কি? আচ্ছা আপনি বলেন তো, যে বলছিলেন কিছু বলবেন না, অ্যাক্টিভ ইনকাম কি? মানে আমি একটা সার্ভিস
অ্যাক্টিভ হচ্ছে হ্যাঁ আপনার অ্যাক্টিভলি কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছেন। আর প্যাসিভটা হচ্ছে আপনি সরাসরি একটা সময় পর্যন্ত কাজ করবেন, তার পরবর্তীতে আপনি ওইরকম অ্যাক্টিভ থাকবেন না, তারপর আপনার টাকা আসতে থাকবে। মানে এটার থিওরিটা এরকম হয় যে অনেকেই বলে যে ঘুমায় থাকলেও টাকা, এরকম অনেকে বলে না। হ্যাঁ মানে ঘুমায় থাকলে টাকা, এটার ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য হয় কিভাবে, আমরা যখন ইউএস মার্কেট প্লেস টার্গেট করব, আমাদের এখানে রাত, ওদের ওইখানে দিন, ওরা কিন্তু শপিং করতেছে ওদের দিনের সময়, আপনি তো ঘুমাই আছেন, কিন্তু ওই টাইমেও আপনার ইনকামটা হচ্ছে, তা আপনি ঘুমাই থাকলেও টাকা পাচ্ছেন এই টাইপের। এবং আপনি মোটামুটি একটা র্যাঙ্কিং যদি নিয়ে যান, তারপরে আপনি কাজ না করলেও র্যাঙ্কিং থাকে। যেমন সাপোজ আমি লাস্ট ডিসেম্বরে একটা সাইট সেল করছিলাম, তো আমি এরকম বিভিন্ন সাইট বানিয়ে তারপর আবার সেল করে দিই, র্যাঙ্কিং আসার পরে সেল করে দিই আর কি। তো সেল করে দিলে মোটামুটি 12 টাকা পাওয়া যায়। যারা এরকম সাইট র্যাঙ্কিং করে সেল করে তারা মোটামুটি 2 বছর এবং 3 বছর এরকম একটা মাঝামাঝি সময় টাকা নিয়ে নেয়। পার মান্থ আপনার যে টাকা ইনকাম হবে, সাপোজ মনে করেন আমরা পার মান্থ একটা সাইট থেকে এখন 30,000 টাকা ইনকাম হচ্ছে এভারেজ, এক মাস না, ধরেন আজকে হলো 30,000, গত সামনের মাসে হলো 5,000, পরের মাসে 50,000। না যদি করেন তাহলে আপনার 6 মাসের যে টোটাল টাকাটা, এটা 6 দিয়ে বাদ দিলে একটা এভারেজ দাঁড়াবে। ধরেন এভারেজ যদি 30,000 টাকা হয়, তো এটা যদি আপনি 2 বছর এই 30,000 করে আসলে কত আসতো, 30,000 করে এই বছরে আসতো কত, 3,60,000 নাকি 30 করে 3,60,000 এক বছরে, 2 বছরে কত, 3 3 6 আর এন্ডা 6 12, তাহলে 7,20,000। তো আপনি চাইলে 2 বছরের টাকা একবারে নিয়ে নিতে পারেন, প্রতি মাসে 3,000 করে না নিয়ে, চাইলে 2 বছর অথবা 3 বছরের টাকা একবারে নিয়ে কারো কাছে সেল করে দিতে পারেন। এখন যে কিনে নেবে সে কেন নেবে, সে তো নিজে ওই সেট বানাতে পারবে না। না আমি তো একবারে বিক্রি করে দেব। স্যার ওটা তো র‍্যাঙ্ক তো আপনি করেই দিয়েছেন স্যার, ওটা ভিজিটর তো আস্তে আস্তে বাড়ছে, ওইটাই সময় দেখা গেল যে ভবিষ্যতে ওর যখন আরো ভিজিটর বাড়বে তখন আবার হ্যাঁ মানে উনি নিজে সাইট না বানিয়ে আপনারটা নিচ্ছে এই কারণে, কারণ আপনার সাইটটা এস্টাবলিশ হয়ে গেছে এবং পার মান্থ একটা ইনকাম আসতেছে, তো উনি পার মান্থ ইনকামটা পাবে এবং এটার মধ্যে যদি উনি আরো কাজ করে তাহলে ইনকামটা আরো বাড়াইতে পারবে। যে এইসব সাইটের ইনকামগুলো আস্তে আস্তে বাড়ে। বলেন সাইটটা ইনকামটা আরো বাড়তেছে। অ্যাক্টিভ ইনকামে যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভিস দিচ্ছেন টাকা পাচ্ছেন। প্যাসিভ ইনকামে একটা সুবিধা হচ্ছে আপনি একটা সময় পর্যন্ত কাজ করলেন, তার পরবর্তীতে যদি আপনি কাজ নাও করেন, অল্প জাস্ট টেক কেয়ার করেন, তারপরে ইনকামটা আসতেছে এবং এটার ইনকাম আস্তে আস্তে বাড়ে। কিন্তু অ্যাক্টিভের ইনকাম দেখা গেছে কাজ করতে থাকলে একটা ফ্লোতে থাকে, কাজ বন্ধ করলেন ফ্লো নেমে গেল, বেশি কাজ করবেন বেশি টাকা পাবেন। আর এইখানে হচ্ছে একটা সময় পর্যন্ত কাজ করলেন, আপনারা ধরেন মোটামুটি 6 মাসের মতো যদি ভালো মতো কাজ করেন তাহলে সাইটগুলো ইনকামে চলে যায়। তো ইনকামে যাওয়ার পরে যারা যারা আর্নিং করতেছে মোটামুটি স্টার্টিং সাইডে আপনি আশা করতে পারেন 50,000 উপরে ইনকাম করবেন যদি ভালো হয়, কেউ 8 10 কেউ 20 কেউ 0 হইতে পারে, এটা বেরি করে সাইড অনুসারে। কিন্তু মোটামুটি আবার অনেকে কাজ করলে 6 মাস পরে লাখ টাকার উপর চলে যায়। এই ধরনের মোটামুটি মানে বাংলাদেশ থেকে অনেকেই এরকম ইনকাম করতেছে এবং এটা বিশাল গ্রুপ করতেছে, কারণ এখন ডিজিটাল মার্কেটিং অনেক লোক শিখতেছে, শেখার পরে এই স্কিলটা কাজে লাগাবে কোথায়, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা এই টাইপের কাজে। তো মোটামুটি এই টাইপের কাজ করে অনেকেই আপনার ভালো ভালো ওয়েবসাইট তৈরি করে ফেলছে, যারা এখান থেকে পার মান্থ একটা ভালো টাকা ইনকাম করতেছে। আর যেহেতু আপনারা ডিসিশন নিয়েছেন এবং ক্লাস অলরেডি করতেছেন কাজ করার জন্য, ডিজিটাল মার্কেটিং শিখবেন, স্কিল ডেভেলপ হচ্ছে, ফ্রিল্যান্সিং মার্কেটে সার্ভিস দিবেন, তো যে সময়টা দেখা গেছে আপনার কাজ করতেছেন না ওই সময় নিজের ওয়েবসাইটে এই স্কিলগুলো কাজে লাগাবেন। এবং এখানে বেশি কিছু লাগতেছে না। কি কি লাগতেছে একটা ওয়েবসাইট দাঁড় করার জন্য? আপনার প্রথমে লাগতেছে কি, ডোমিন নেম। সাপোজ আমি লিখি যেমন google.com, এটা একটা ডোমিন, গুগল তার আপনাকে দিবে না, তারপরও জাস্ট বোঝার জন্য যে ডোমেইনটা কি ধরনের হয়। এখন আপনি একটা ডোমেইন কিনলেন, একটা নাম, আর্টিকেলগুলো কোথায় রাখবেন? একটা জায়গা লাগবে না? হ্যাঁ, এইটার জন্য আপনার দরকার হচ্ছে হোস্টিং, একটা হোস্টিং প্ল্যান। হোস্টিং প্ল্যানের আবার বিভিন্ন দাম আছে। আপনি যদি প্রথমে নেমচিপ থেকে কেনেন, একটা ধরেন 800 900 বা 1000 টাকায় একটা ডোমেইন কিনলেন, ওইখান থেকে আপনি কিনতে পারেন, আবার $10-12 কিনা যায়। মোটামুটি
দুই থেকে 3,000 টাকায় ডোমেন এবং হোস্টিং কেনা যায় যদি প্রথম স্টার্টিংয়ে শুরু করেন। আর যদি চান যে না আমি একটু বেশি কিনবো, তাহলে আপনার ধরেন 10,000 টাকার হোস্টিং প্যাকেজ আছে ভালো, অন্য অন্য সাইটগুলো সাইট গ্রাউন্ড তারপর আর বিভিন্ন আছে, ওরা মোটামুটি একটু ভালো সার্ভিস দেয়। কিন্তু শুরুর পর্যায়ে যেহেতু আপনি অনেক কিছু জানেন না, আপনার মোটামুটি একটু বেসিক যে সার্ভিসগুলো এটা নেওয়া ভালো। যখন একটু ভালো ভালো কাজ পারবেন, অনেকগুলো সাইট হয়ে যাবে, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। ধরেন আজকে কিনলেন, আপনি কালকে এই কাজ পুরোপুরি শিখে ফেলছেন একদিনেই, আপনি যেন কালকেই আবার অন্য জায়গায় হোস্টিং কিনতে পারেন, সমস্যা নেই। মানে একটাই থাকবে, ওটাও আরো অন্য হোস্টিং আছে। হ্যাঁ, আমি এই ডোমেইনটা এখানে আর রাখবো না, আমি অন্য একটা হোস্টিংয়ে নিয়ে যাবো ফাইলগুলো আর কি, জাস্ট আমার ফাইলগুলো একটা জায়গায় রাখতে হবে। তো একটা ডোমেইন এবং একটা হোস্টিং প্ল্যান দরকার আপনার প্রথমে একটা ওয়েবসাইট করার জন্য। তারপরে এই ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট কি থাকবে। প্রোডাক্ট ধরেন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন না, করার জন্য কী লাগছে? একটা ইমেল আইডি লাগছে না, একটা ইমেল আইডি লাগছে, তারপরে আর কি লাগছে? ইমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, তারপরে লাগছে আপনার কন্টেন্ট। আসলে আপনার প্রোডাক্টটা কি? আপনার প্রোডাক্টগুলো হচ্ছে যে সার্ভিস, সাপোজ পিডিএফ সাবমিশন দিচ্ছেন, ভিডিও সাবমিশন দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার এক একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো মানে সার্ভিস আর কি, যেটা এখানে আপনার সার্ভিস ইউজ হচ্ছে, একটা সার্ভিস তৈরি করলেন। তো এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে আর্টিকেল, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে আপনার গিগ অথবা সার্ভিস, আর এখানে হচ্ছে আপনার আর্টিকেল। আর্টিকেল মানে আর্টিকেল অথবা ব্লগ পোস্ট, আপনি যাই বলতে পারেন, ব্লগ পোস্ট অথবা আপনার রিভিউ পোস্ট। স্যার প্রাথমিক অবস্থায় আমরা যদি ফ্রি খুলতে পারি না? হ্যাঁ, খুলতে পারেন। আপনি চাইলে ব্লগার স্পট আছে, তারপরে বিভিন্ন এরকম সাইট আছে। কিন্তু আপনি যখন খুললেন, ঠিক আছে, ধরেন আমরা একটা বেস্ট স্মার্ট ওয়াচ দিয়ে সার্চ দিচ্ছি, আপনার এখানে রেজাল্টগুলো দেখেন। প্রথমটা আছে টমস গাইড, দ্বিতীয়টা কি টেক রেডার। আপনি এখানে লিস্টের মধ্যে তাকান, কোনো ব্লগ স্পটের সাইট দেখতে পান? তো প্রথম পেজে না আসলে আপনার ইনকাম তো আসতেছে না, তার মানে আপনি ব্লগ স্পটে খুললেন, কোনো সমস্যা নেই। এটা প্রথমে আমার মুশকিল জানা যাবে না। এখানে নাই। আপনি দেখেন, আমরা সবসময় দেখবো রেজাল্ট ওরিয়েন্টেড। রেজাল্টটা কি? আপনি যখন ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, আপনার হতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড। আপনি বললে হবে না আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি অনেক ভালো পারি। ধরেন একজন সার্জন যে অপারেশন করে, উনি ধরেন বলতেছে আমি সেই রকম ছুরি চালাতে পারি, আমি সেই রকম সেলাই করতে পারি। আসলে অপারেশন টেবিলে উনি কাজ করতে পারে না, 10টা অপারেশনগুলো 10টাই ফেলিয়ার। আপনি কি ওনার রেজাল্টটা দেখে বলবেন উনি একজন এক্সপার্ট? কোনোভাবেই তো এক্সপার্ট না। এই টাইপের যদি আপনি বললেন একটা আমি ওয়ান ডিরেকশন আইডিতে কোর্স করছি, আমি ওইখানে করছি, আমি তো সেই রকম এক্সপার্ট, এই কথাই কিন্তু হবে না। কোনো ক্লায়েন্ট আপনার এই কথায় কিন্তু কাজ দেবে না। আপনার দেখবে রেজাল্ট, আপনি কি রেজাল্ট আনতেছেন। যখন আপনার এই যে স্কিলটা ইউজ করে কোনো ওয়েবসাইট টপ 1-এ নিয়ে আসবেন এবং একটা ক্লায়েন্টকে বলবেন যে আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ডে র্যাঙ্কে আছে, তখন হয়তো আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে এই ওয়েবসাইটে যে আপনার প্রমাণ কি। তখন আপনি ওনার সাথে শেয়ার করলেন আপনার যে গুগল অ্যানালিটিক্সের যে ডেটা, ওনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিলেন, ভিউ অনলি, শুধু দেখতে পারবে। উনি দেখলে যদি দেখা যায় না আপনার স্কিল আছে, আপনি রেজাল্ট ওরিয়েন্টেড, তখন আপনার কিন্তু কাজ পাওয়া ইজি হয়ে যাবে। সার্ভিসের পাশাপাশি যদি আপনি ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, চাইলে এটা ইউজ করে সার্ভিসও সেল করতে পারবেন, কারণ আপনি এক্সপার্ট, এটার প্রমাণ আছে, তাই না? ওই যে টম হেরিংটনের একটা আছে না, বাংলা সিরিয়াল করলো যে সিরিজ থর, ওর মধ্যে একটার মধ্যে বলছে না প্রমাণ দাও, একটা ডায়লগ। আপনি যখন ক্লায়েন্টকে বলবেন আমি এক্সপার্ট, তখন ও এরকম বলবে প্রমাণ দাও। কেউ বুঝেন নাই কি বলছি? মানে ওই যে থর একটা সিরিজ করছে না, যে বাংলাদেশে শুটিং করলো, হ্যাঁ, ওই যে বলে যে প্রমাণ দাও, এই টাইপের। আপনি যখন কোনো ক্লায়েন্টকে বলবেন আমি তো সেই রকম এক্সপার্ট, আমি তো একদম যেদিক দিয়ে দৌড়ি ওদিক দিয়ে শেষ করে ফেলি, তো বলবো যে সিম্পল কথা, প্রমাণ দাও। প্রমাণটা হলো এটা, যদি আপনার সাইট কোনোটা টপ র্যাঙ্কিং এ থাকে, তাহলে আপনি এসি এক্সপার্ট। যতদিন কোনো হ্যাঁ র্যাঙ্কিং হচ্ছে গুগলের 1 থেকে 100 এরকম ধরে আর কি, কিন্তু মোটামুটি আপনি যে ক্যাপেবল, আপনি যে পারেন, এইটার প্রমাণ হচ্ছে আপনি যদি প্রথম পেজে আপনার ওয়েবসাইট আনতে পারেন, এবং সবচেয়ে ভালো হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে আনতে পারেন। মানে আপনি নিজে কীভাবে হবেন? আপনি শিখতেছেন না, স্কিল ডেভেলপ হচ্ছে। আপনি কখন বুঝবেন যে আমি ভালো মতো শিখছি? যখন আপনি কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে গুগলের 1 নম্বর পেজে আনতে পারবেন,
প্রথম আপনি সাইড করলেন, হয়তো আপনার পজিশন কিওয়ার্ড র্যাঙ্কিং 100 আছে, 50 আছে, 40 আছে, যখন দেখতেছেন কমতেছে র্যাঙ্কিংটা, তখন বুঝবেন যে না আমার স্কিলটা আসলে বাড়তেছে। যখন দেখবেন যে না টপ পেয়ে চলে আসে, তার মানে মোটামুটি আমি একটা কিছু হয়ে গেছি। যখন টপ 3-তে চলে যাবেন, আপনি এক্সপার্ট একজন। এটা আপনার বলতে হবে না, তখন আপনি যদি কাউকে এটা দেখান, হ্যাঁ কাজে প্রমাণ দেবে। যখন আপনি আমরা বলবেন যে আমার একটা সাইড আছে গুগলের 1 থেকে 3, আমি ধরেই নিব আপনি এক্সপার্ট। স্যার এই র্যাঙ্কিংটা কি প্রতিনিয়ত বাড়ে না সময়? হ্যাঁ, র্যাঙ্কিংটা হচ্ছে কোনো স্থায়ী না, র্যাঙ্কিং প্রতিনিয়তই কমে বাড়ে। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন হয় এই পজিশনটা। ধরেন আমি একটা করলাম বেস স্মার্ট ওয়াচ, এর সাথে যে বেস স্মার্ট ওয়াচ এবং আপনাদের তো কিওয়ার্ড করা হয়নি, যে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড এসব দেখানো হয় না। আপনাদের এই কিওয়ার্ডের উপর বেস করে একটা ক্লাস নিতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা আর কি। আপনি মেনলি আর্টিকেল লিখবেন কিওয়ার্ডের উপর বেস করে। তো আমরা যখন এই যে ওয়েবসাইট বলতেছি, ডোমেইন হোস্টিং আপনি নিলেন, ডোমেইন এবং হোস্টিং প্ল্যান নিলেন, তারপর আপনার মেন অস্ত্র হচ্ছে আর্টিকেল। আর্টিকেল যত আমার ওয়েবসাইটের প্রোডাক্ট হলো আর্টিকেল। হ্যাঁ, আপনার প্রোডাক্টই কিন্তু আর্টিকেল। এই প্রোডাক্টটা যখন আপনি লিখবেন, তারপর হচ্ছে এটার আপনার মার্কেটিং হবে, মানে অন পেজ অফ পেজ দুইটা এসইও করবেন একটা আর্টিকেল লেখার পরে। তারপরে এটা প্রথমে অন পেজ এসইও করলেন, পাবলিশ করলেন, তারপরে শুরু হবে অফ পেজ এসইও। তাইলে আপনার এই দুটা অন পেজ এবং অফ পেজ এসইও মিলিয়ে আপনার এটা র্যাঙ্কিংয়ে উপরে যাবে। যদি শুরুতে আপনার অন পেজ এসইওর করার আগে কিওয়ার্ড রিসার্চ জরুরি। আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা ভালো থাকে, তাহলে আপনি র্যাঙ্কিং খুব দ্রুত পেয়ে করবেন। আর যদি কিওয়ার্ড রিসার্চ আপনি মানে মার খেয়ে যান, এটার পিছনে আপনি যদি সেই রকম স্পিড দেন, 100 থেকে 200 স্পিড ছুটেন, তাহলেও ওই রকম রেজাল্ট পাবেন না। কীরকম রেজাল্ট? সাপোজ আপনি এখন নতুন, আমরা একটু আগে সার্চ দিলাম না বেস্ট স্মার্ট ওয়াচ, এখানে সার্চ বলি মানে ভালো 1,35,000, তার মানে অনেক সার্চ হয়। তাহলে আমি এই রিলেটেড একটা সাইট বানালে পারি না? এটা কি মানে আমাদের বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড? এটা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং দেখাচ্ছে। আমি চাইলে এটাকে আপনি শুধু পার্টিকুলার কান্ট্রি করতে পারেন সার্চের যে ইটা। ফিল্টারিং করে কি হবে এটা? আচ্ছা, ফিল্টারিং এর যে ব্যাপারটা, সার্চ ভলিউমের যে ব্যাপারটা, কিওয়ার্ড রিসার্চ যখন হবে তখন দেখা দেবো কিভাবে আপনার সার্চ ভলিউম পাবেন। নর্মালি আপনি যদি এখন সার্চ দেন, এই ভলিউম যেই অপশনটা, এটা আপনার ব্রাউজারে আসবে না, ঠিক আছে? যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, টোটাল সেটআপটা আপনি কিভাবে করবেন, করার ক্ষেত্রে কি কি লাগবে, এই জিনিসগুলো আমরা দেখাই দেবো। এখন শুধু একটা ওভারভিউ দেওয়া হচ্ছে, আসলে আপনি স্কিলটা কোথায় কাজে লাগাবেন, একটা রোডম্যাপ, যাতে এই টাইপের আপনি যাইতে পারেন। তারপরে কিভাবে যাবেন ওইটা আমরা দেখাবো আর কি, যে আসলে এই পর্যন্ত যাইতে কি লাগবে। নর্মালি সাপোজ রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। ধরেন আমি কিভাবে করে সাকসেসগুলো নিলাম, যেমন আপনার একটা বলছিলাম যে একটা ফেলিয়ার হয়েছে, একটা ডোমেইন কিনছিলাম যেটার কোনো টাকা ইনকাম হয় নাই, কিন্তু প্রিমিয়াম বানাইতে পারছি। আরেকটা সাইট দেখায় যেটা ধরুন লাস্ট ডিসেম্বরে সেল করছিলাম, এটার সাথেই মিলবে। ওটা হচ্ছে এটা কিওয়ার্ডের ক্ষেত্রে বলে একটু লং টেল কিওয়ার্ড। প্রথম শুধু বেসিক স্মার্ট ওয়াচ হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এটা একটু লং টেল কিওয়ার্ড। এটার আপনার সার্চ ভলিউম দেখেন তো কত? সার্চ ভলিউম লেখাটা কোথায় আছে? 390। এখানে এটার সার্চ ভলিউম হচ্ছে 390, কিন্তু বেস্ট স্মার্ট ওয়াচে ছিল কত? 1,35,000। কম্পিটিশন কোনটাতে বেশি? ওইটাতে বেশি। কারণ আপনি মনে করেন আপনি দৌড় প্রতিযোগিতা অংশ নিচ্ছেন, দুইটা ট্র্যাক আছে, এই পাশে একটা এই পাশে একটা, এখানে 1000 জন দৌড় দিচ্ছে, এখানে মাত্র 2 জন দৌড় দিচ্ছে, আপনি গেলে 3 জন হবেন। প্রাইজ পাওয়ার সম্ভাবনা কোনটাই বেশি? 1000 জনের দৌড় দিলে আপনি জিততে পারবেন, কনফিডেন্স আছে নাকি 2 জনের সাথে আপনি? তাহলে বুদ্ধিমানের কাজ হলো যখন আপনি নতুন, যেখানে কম্পিটিশন কম, ওইখানে দৌড় দেওয়া ভালো না? কারণ নয়তো আপনি 1000 জনের সাথে দৌড় দিন, আপনার যদি ওইরকম ফিজিক্স থাকে, ওইরকম আপনি পারেন, তাহলে হয়তো চাইতে পারবেন, কিন্তু ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি প্রথমেই বেশি কম্পিটিশনে চলে যান। তো এখন আপনাদের কারো সাইড নেই,
আপনি এখন 0 থেকে 1 নম্বর পজিশনে যাওয়ার ইচ্ছা করবেন, তাই না? তাহলে যেখানে কম্পিটিশন কম এরকম সাইট নিয়ে কাজ করা ভালো না? তো এই কম্পিটিশনটা কম হয় লং টেল কিওয়ার্ডে। এটা একটা ট্রিক, যেটা হচ্ছে নর্মালি অনেকেই জানে না। যেমন আমি প্রথম শুরু করার সময় জানতাম না। স্যার প্রথমে এই লং না শুরু করলাম, পরে কি শর্টকাট হবে? হ্যাঁ, পরে শর্ট করা যাবে। কীরকম করা যাবে একটু দেখাই। এই সাইটটা দেখতেছেন, এই সাইটটা আমি নিজেই এটা সেল করে দিয়েছিলাম। আমি যখন এই সাইডের জন্য এই পেজটা বানাই, তখন আমার টার্গেটেড কিওয়ার্ড কী ছিল কেউ বলতে পারবেন? তাহলে যে এই দেখেন ইউআরএল এ কি লেখা। আমিও টার্গেট করছিলাম বেস্ট স্মার্ট ওয়াচ। ওই সময় টার্গেট করছিলাম বেস্ট স্মার্ট ওয়াচ। আমার কম্পিটিশন ছিল কাদের সাথে? 1,35,000 যে সাইটগুলো তাদের সাথে, মানে 1,000 জনের সাথে আমি দৌড় দিচ্ছি প্রথমে। তখন একটু দৌড় দিয়ে দেখলাম যে না, এটা তো ভুল হচ্ছে। এত লোককে সারপ্রাইজ করে পিছনে পালায় 1 নাম্বার যাওয়া খুব কঠিন হয়ে যাবে। তখন আমি চেঞ্জ করে ফেললাম, জানো ওইখানে 2 জন আছে, ওইখানে চলে যাই, 3 নাম্বার তো দিতে পারবো। তখন কি করলাম, এটা মোডটা ঘুরাই ফেললাম। তখন এটা আমি লং টেল কিওয়ার্ডে টার্গেট করলাম। তো টার্গেট করার পরে কি হইলো, সাইটটা দেখেন কোথায় চলে আসছে, কবে আসছে না 1 নম্বরে। আমরা এই যে সাইটটা গেজেট অ্যান্সার, যেটা এটা এখন দেখেন 1 নম্বর আছে না? তার মানে কি, জাস্ট একটু বুদ্ধি করে, মানে স্মার্ট ওয়ার্ক করার কারণে আপনি অনেক কম্পিটিশন কমাই ফেললেন এবং আর্নিংও চলে আসতেছে। শুরুর পর্যায়ে আপনাদের এরকম করতে হবে। স্যার, আরেকটা বস্তু যে এখানে তো সার্চ নিয়ে মাত্র 390 জন। অনেকে তো সার্চ করে না, খুব কম দেয়। এখানে মানে এখন আপনি যখন কাজ করবেন, আপনার ওয়েবসাইটে আর্টিকেল থাকবে 100-200 এরকম। প্রত্যেকটা আর্টিকেল মানে কি একটা করে মেন কিওয়ার্ড থাকবে, তার সাথে আপনার আবার সেকেন্ডারি অনেকগুলো সিমিলার কিওয়ার্ড থাকবে, লং টেল কিওয়ার্ড থাকবে। যদি আমরা এটা দেখি, এই যে আর্টিকেলটা টোটাল লেখা আছে কত, এই যে এখানে দেখেন টোটাল কিওয়ার্ড দ্যাট ইউআরএল র্যাঙ্কস ফর, মানে এই যে কিওয়ার্ডটা আছে এই ইউআরএলটা আরো 16টা, টোটাল 16টা কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতেছে এই আর্টিকেলটা। এই সেম নামে আরো 16টা ওয়েবসাইট আছে। না না না, এই এইটা আর্টিকেল হচ্ছে একটা, আর্টিকেলের ভিতরে এটি আছে শুধু। এখানে আর্টিকেল একটা, কিন্তু ও র্যাঙ্কিং পাচ্ছে আরো, এইটা বাদ দিয়ে আরো 15টা, টোটাল 16টা কিওয়ার্ডের কারণে ও র্যাঙ্কিং এ আছে। বুঝতে পারছেন? মানে টোটাল 16টা কিওয়ার্ডে ও র্যাঙ্কিং আছে একটা আর্টিকেলে। এটার মেন কারণ হচ্ছে সিমিলার কিওয়ার্ডগুলো এর মধ্যে ইউজ করা হয়েছে। তো অন্যান্য কিওয়ার্ডেও র্যাঙ্কিং এ আছে এই টোটাল এইটা আর কি। তো এই ওয়েবসাইটে তো আপনার টোটাল হয়তো 500-র উপরে কিওয়ার্ড র্যাঙ্কিং আছে এখন ওয়েবসাইটটা আর কি। একটা ক্লাস হয় না, তো এখন ক্লিয়ার না। কি সম্পর্কে আলোচনা হবে? না, এটা ক্লিয়ার হবে না এখন। এই জন্য করতেছি ক্লাস না, জাস্ট ধারণা। ওই যে বললাম যে রোড ম্যাপ যে জিনিসটা, আসলে আপনি জানা কোন জায়গায় আসলে যাইলে আপনি কোন পর্যন্ত গেলে ইনকামটা শুরু হবে। যে ওয়েবসাইট আপনি একটা চাইলেই করতে পারতেছেন, কোনো ব্যাপার না। একটা ডোমেইন, একটা হোস্টিং প্ল্যান কিনলেন, কয়েকটা আর্টিকেল পোস্ট করলেন, আসলে এতটুকু করলেই কি এনাফ ইনকাম যাওয়ার জন্য? কোন পর্যন্ত আপনার যাইতে হবে, লিমিটটা কতটুকু যাওয়া, এটা আমি আপনার একটা ওভারভিউ দিচ্ছি যে আসলে আপনার কোন পর্যন্ত যাইতে হবে। তো আপনার মোটামুটি কি করলেন, আর্টিকেল, আপনার প্রোডাক্ট, মেন প্রোডাক্ট। এখন আর্টিকেলের জন্য আপনার করতে হবে প্ল্যানিং। প্ল্যানিংয়ের জন্য আমরা একটা ক্লাস দেব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে আসলে আমরা কি কিওয়ার্ডের উপর লিখবো, কি কিওয়ার্ডের উপর লিখবো। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে অনেক সময় আপনার অফ পেজ এসেও ছাড়াও র্যাঙ্কিংয়ে চলে দেওয়া যায়। মানে জিরো ব্যাক লিঙ্কে অনেকেই র্যাঙ্কিং পেয়ে ফেলে, মানে অফ পেজে কোনো লিঙ্ক বিলিং করলো না, সুন্দর মতো কিওয়ার্ড রিসার্চটা করলো, আর্টিকেলটা ঠিক মতো লিখলো, অন পেজ এসেওটা ঠিক আছে করলে, এই এতটুকুর কারণে অনেকে র্যাঙ্কিং চলে যায়। মানে আমি নিজেই এরকম করছি, মানে ওইখানে কোনো লিঙ্ক বিলিং করি নেই ওই পেজটার জন্য, পার্টিকুলার ওই পেজটার জন্য। ওইখানে কিওয়ার্ড রিসার্চটা ভালো ছিল এবং আর্টিকেলটা ভালো দিছি, র্যাঙ্কিংয়ে চলে গেছে। আর যদি এটা না হয় তাহলে আপনার লিঙ্ক বিল্ডিং করতে হবে, পরিশ্রম করতে হবে। অনেক সময় লিঙ্ক এখন বিল্ডিং করাটা মোটামুটি একটু ডিফিকাল্ট হয়ে গেছে, ফ্রি থেকে ও দিতে চায় না। আপনি গেস্ট পোস্ট করবেন একটা ভালো ওয়েবসাইটে, আপনার থেকে একটু ভালো ডিএপিএ আছে, ওইখানে আপনি বললেন যে ভাই আপনাকে আমি একটা সুন্দর ক্রিয়েটিভ আর্টিকেল দিচ্ছি 500 বা 1000 ওয়ার্ডের, আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, করে আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন। আপনি এটা ওনাকে সুন্দর মতো আর্টিকেল লিখে মেল করে দিলেন। উনি ফিরতি মেলে কি করবে, বলবে ভাই আমার এখানে পাবলিশ করা কোনো সমস্যা না, আপনি কিছু টাকা দেন, $5 দেন বা $10 দেন। $50, $100, $200 এরকম একটা টাকা
চাপে আর কি, নর্মালি এখন হয় এটা। এখন এই জিনিসটা পেইড হয়ে গেছে, আপনি হয়তো পাবেন 100 ইমেল করলে হয়তো। যে আপনি ওয়েবসাইট দেখাইলেন মানে ইসে চলে আসছে, আপনাকে কি এরকম আর্টিকেল আপনার ইসে পোস্ট করেন? হ্যাঁ, আমি যখন এটা রাখতাম তখন অনেকে চাইতো, কিন্তু আমি ওরকম দিতাম না। আপনি নিজে দিতেন না, তাহলে তো আপনাকে কিন্তু অনেক দিচ্ছে। এটাই বললাম, দেয় না, নর্মালি এরকম দিতে চায় না অনেকেই। আবার আপনার যদি প্রয়োজন পড়ে আপনি দিবেন, আমি তখন চাই নাই দিতে। লাভ হয় না লস হয়? মানে আমার দিলে আপনি টাকা পাচ্ছেন, আপনার লাভ হচ্ছে না। মানে ফ্রি, ওরা যদি ফ্রিতে একটা মানে কি করে দেয়, মানে পোস্ট করতে দেয়। নর্মালি আপনি মনে করেন আপনি একটা কাজ করেন সাইটে, উনি একটা ইউনিক আর্টিকেল দিবে, আপনার জন্য যদি ভালো হয় আপনি পাবলিশ করবেন, একটা ব্যাকলিং দিয়ে দিলেন, এই টাইপের হয় আর কি। তাহলে তো ওয়েবসাইটের জন্য ভালো। হ্যাঁ, ধরেন এই ওয়েবসাইটে উনি নিয়ে এখন দেখেন কি করছে। আমি যখন এই ওয়েবসাইটে সেল করি তখন টোটাল আর্টিকেল পাবলিশ করেছিলাম 37টা। এই যে এই পেজে দেখেন আর্টিকেল টোটাল, আমি যখন ওনার কাছে সেল করি টোটাল 37টা আর্টিকেল পাবলিশ করছিলাম এটা এই সাইডের মধ্যে। পাবলিশ করে এসইও করে র্যাঙ্কিং নিয়ে গেলাম, নেওয়ার পরে মোটামুটি আমার একটা সময় ধরেন এইটা থেকে ধরেন 60-70 টাকার মতো আমার ধরেন 6 মাসের মধ্যে আর্নিং হয়ে গেছে। তো তারপরে আমি আবার এটা লিস্টিংয়ে তুললাম, সেল করে দেব। তো লিস্টিং আপনি চাইলে লোকালি করতে পারেন অথবা বাহিরের ইন্টারন্যাশনাল সাইটগুলোতে করতে পারেন। তো আমি ধরেন এখানে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যারা এই অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করে, এইসব সাইটে আপনি যদি বলেন যে আমি সাইটটা সেল করব, সাইডে ইনকামটা যদি ভালো হয় মোটামুটি কিনে নেয়, 2-3 বছরের টাকা দিয়ে কিনে নেয়। তো মোটামুটি এরকম দু একটা গ্রুপে দিছি। তো আপনার বনশ্রী থেকে একজন বললো কিনবে, এরকম অনেক জায়গা থেকে বলছে, অনেক জায়গায় বলে আর কি, আবার স্প্যামারও অনেক আছে। হ্যাঁ আমি সাইট কিনবো, আপনি এখানে আসেন, আমি একটা প্রয়োজনে আসতে পারতেছি না, আমি তো মহা সেই ব্যস্ত লোক, আপনি আসেন আমি ওইখান থেকে কিনবো। তো আপনি গেলেন, মোটামুটি আপনার সাইডেও গেল, আপনি সাথে জানিয়ে গেলেন তাও গেল আর কি, মানে আপনার মানি ব্যাগ মোবাইল কিছু থাকবে না, এই টাইপের হয় অনেকেই। আবার অনেকে আছে ভালো, যে আপনার সাথে কথা বললো, আপনি মোটামুটি দেখলেন, প্রোফাইল দেখে বুঝতে হবে যে না ভালো, তো ওই টাইপের হলে আপনি সেল করতে পারেন, একটু রিস্ক থেকে যায়। কিন্তু যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করেন, বাংলাদেশ তো একটু এরকম হয়, মোটামুটি এই টাইপের লোক অনেক বেশি থাকে, যে আপনি গেলেন কিছু থাকলো না, এই টাইপের সব নিয়ে নিল। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এরকম হয় না। মার্কেট প্লেসগুলো যেগুলো আছে ওরা হচ্ছে যে যেমন ফাইবারের মতো, আপনি কাজ করতেছেন, আপনার থেকে একটা টাকা নেবে, বাইরে থেকে একটা টাকা নেবে, ওরা সার্ভিস করে। তো ওইখানে আপনি ভালো পেমেন্টও পাবেন, পাশাপাশি আপনার টাকার সিকিউরিটি পাবেন। টাকা ওরা নেবে, ওরা আপনাকে টাকা দিয়ে দিবে, এই টাইপের আর কি লেনদেনটা এই টাইপের আপনি করতে পারবেন, কোনো সমস্যা হয় না, এবং ভালো টাকাই পাওয়া যায়। কমপক্ষে আপনি 2 বছর 3 বছরের টাকা একসাথে উঠে নিতে পারবেন। তো দেখা গেছে আপনি 5টা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, একটা বিক্রি করে দিয়ে 4টে নিয়ে করলেন বা করলেন, কিন্তু প্রত্যেকটাতে কিছু কিছু পরিমাণ টাকা আসতে থাকবে। যদি এভারেজে শুরুতে স্টার্টিংয়ে আপনারা 10,000 করে টার্গেট করেন, যে একটা ওয়েবসাইটে আমি 10,000 ইনকাম করলাম, তো একটা যদি আপনি সাকসেস করতে পারেন, আপনি তো বুঝলেন কীভাবে করে, চাইলে 5টা করতে পারবেন, 5টা করতে হলে 50 চলে আসলো। অথবা ওই একটাকে আপনি আরও কন্টেন্ট দিয়ে থাকলেন, প্রথমে যদি দেখেন যে না 100টা দিলাম, আরও 50টা অ্যাড করেন কন্টেন্ট, তাহলে আস্তে আস্তে বাড়বে। দেখা গেছে যদি টার্গেট করে নিচ্ছেন আমার 10 আসলো, তখন টার্গেট করি 15 বা 20, ওই টার্গেটটা অ্যাচিভ হইলো, তখন করলাম 30 হয়ে গেল, করলাম 50, ইজিলি, মানে স্টেপ বাই স্টেপ করতে পারেন। কিন্তু শুরুতেই আপনার সাইট একটা আজকে তৈরি করলেন, কালকে যদি স্বপ্ন দেন সুইচ চাপ দিচ্ছে কালকে টাকা চলে যাবে, তাহলে কি হইব? এই টাইপের হবে না, স্টেপ বাই স্টেপ আগাতে হবে, এবং কাজগুলো জেনে জেনে শিখে শিখে আগাতে হবে আর কি। তো যখন আপনি এরকম র্যাঙ্কিং করতে পারবেন, একটা সাইট র্যাঙ্কিং করা মানে কি আপনার মোটামুটি জিনিসগুলো বুঝে যাওয়া। কিন্তু টেকনোলজি আস্তে আস্তে চেঞ্জ হয়, র্যাঙ্কিং করার যে ফ্যাক্টরগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়, লিঙ্ক বিলিংয়ের চেঞ্জ হয়। যেমন আগে 2012 এপ্রিলের আগে আপনি চাইলে টাকা দিয়ে যে কোনো জায়গাতে লিঙ্ক কিনে যে কোনো ওয়েবসাইটকে টপে নিয়ে যেতে পারতেন, মানে তখন কোনো ব্যাপারই ছিল না। আপনার একটা ওয়েবসাইট আছে এই টাইপের, আজকে একটা ওয়েবসাইট বানাইলেন, মোটামুটি 50-60টা এই মাসে পাবলিশ করলেন, ঠিক আছে, সামনের মাসেই লিঙ্ক কিনে একদম 1 নম্বরে নিয়ে গেলেন। আপনার লিঙ্ক বেশি, মানে যার মানে যে একটা আছে না, জোর যার মুলুক তার, ওই টাইপের, যার যত জোর ছিল একদম ডাকায় সব নিচে ফালায় উপরে চলে যেত, ওই টাইপের। তো পরে গুগল বিভিন্ন আপডেট করে এখন এরকম করছে, আপনি লিঙ্ক বিল্ডিং করলেও ধরা খেতে হবে। যদি প্রপার ওয়েতে লিঙ্ক বিল্ডিং না করেন, আপনার সাইটের জন্য উল্টা আরও ক্ষতিকর হবে। দেখা গেল সাপোজ আপনি দৌড় দিচ্ছেন, উনি যদি আপনার পিছন থেকে টানলে ধরে রাখে, আপনি কি অনেক দূরে যেতে পারবেন?
আপনি দৌড় দিচ্ছেন, উনি আপনার টান ধরে রাখছে, আপনার যাইতে সমস্যা হবে না, এই টাইপের। যে লিঙ্ক বিল্ডিং যদি প্রপার ওয়েতে না করেন অফ পেজ এসইওটা, উল্টা আপনার সাইডের বেনিফিট থেকে ক্ষতি হবে, মানে এখনকার যে সিচুয়েশন আছে। কিন্তু আগে এটা ছিল না। আগে মোটামুটি দেখা গেছে আপনি দৌড় দিচ্ছেন, উনি একটা ধাক্কা দিল, ওনার শক্তি আপনার ভিতরে চলে গিয়ে ডাবল স্পিডে দৌড় মারছেন। আগে এই টাইপের ছিল আর কি, এটা 2012-র আগে, এপ্রিল আগে। কিন্তু এখন সিস্টেমটা এরকম হয়েছে, প্রপার ওয়েতে লিঙ্ক বিল্ডিং করতে হবে, মানে অফ পেজ এসইওটা করতে হবে। আর অন পেজ যদি আপনার ভালো থাকে, অফ পেজ সাপোর্ট ছাড়া অনেক সময় আপনি র্যাঙ্কিংয়ে চলে যেতে পারবেন, মানে এটা প্রুভেন একটা আর কি। যেমন আমি আরেকটা সাইট দেখাই, এটার মধ্যেই আরেকটা আছে যেটার আমি লিঙ্ক বিল্ডিং ছাড়া তখনকার সময় এই ধরুন এটা দিলাম, এটা কয় নাম্বার পজিশন আছে দেখেন তো, ওই যে সাইটটা, এটা তো 1 নম্বর পজিশন আছে। এটাতে 1 নম্বর পজিশনে গেছে কোনো লিঙ্ক বিল্ডিং ছাড়া, অন্যগুলোতে একটু লিঙ্ক বিল্ডিং করা লাগে। এটা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেলের গুণে অন পেজ এসইওর জোরে চলে গেছে। এটাতে কি হয়েছে, ডোমেইন হোস্টিং তো ছিলই, একটা আর্টিকেল পোস্ট করলাম, কিওয়ার্ড রিসার্চ আগে করলাম, মানে কিওয়ার্ড রিসার্চটা এই জন্য দরকারি, একটা ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেলটা লিখে পোস্ট করলাম, কিছুদিনের মধ্যেই এরকম রেজাল্ট চলে আসছে। এরকম হলে ভালো লাগবে না, আরেক ওরকম কষ্টই করলাম না, কিন্তু উপরে চলে আসলো, এবং উপরে যাওয়া মানে ইনকাম শুরু হয়ে যাওয়া। বুঝতে পারছেন তাহলে বিষয়টা, যে আসলে কি কি জায়গাতে আপনার স্কিলটা কাজে লাগাবেন। এটা ক্লাসের টাইম কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিক্যালে তো করতেই হবে। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা আপনারা একটু রাখেন, যে নেক্সট ক্লাসটা আমরা কিওয়ার্ড রিসার্চ এর উপর আমরা করবো আর কি। এটাতে করলে আপনার কি হবে, আপনি যে কোনো টপিকের উপরে বুঝতে পারবেন আসলে আমার কোন টপিকে কাজ করা ভালো। হঠাৎ করে ধরেন এখন দেখতেছেন যে হ্যাঁ দেখলাম আমি স্কিল শিখতেছি, ওয়েবসাইট বানায় টাকা ইনকাম করুন যাইব, এরকম একটা আইতেছে না যে সেরকম একটা বানাই ফেললাম করে ফেললাম, কিন্তু এইখানে একটা প্রপার প্ল্যানিং এর দরকার আছে। আসলে আমি কি নিয়ে ওয়েবসাইটটা বানাবো, সবচেয়ে গোল্ডেন কোশ্চেন, কি নিয়ে বানাবো, এটাতে আমি সাকসেস হতে পারবো কিনা, অথবা এটাতে আমার ইন্টারেস্ট আছে কিনা। আপনি এরকম একটা টপিক নিলেন, আপনার হঠাৎ করে মনে হলো যে আমি এটার সম্বন্ধে কাজ করবো, 2 দিন পরে বোরিংনেস চলে আসলো, আপনি নিয়ে কাজ করবেন না। ওই যে আমার প্রথম সেটটার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার হঠাৎ করে মনে হয়েছিল যে দুনিয়াতে পজিটিভিটি অনেক দরকার আছে, পজিটিভ অনেক কথা আমি লিখতে পারবো। কদিন পরে আর পজিটিভ আমার মানে আমি নেগেটিভ হয়ে গেছি, পজিটিভ আর কথা বের হয় না, লিখিও না, পরে আর কি ওটা নিয়ে আর আগাই নেই, ওটা এইভাবে হয়ে গেছে। তো এই জন্য নিজ সিলেকশনটা, মানে ওয়েবসাইটের টাইপটা কোন টাইপ নিয়ে কাজ করবে এটা সবচেয়ে জরুরি, এবং ওইটার ভ্যালুটাও দরকার, যে আসলে এটার ভালো ভ্যালু আছে কিনা। এবং এই যে কিওয়ার্ডগুলো, এর মধ্যে আমার লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। যদি আপনি লো কম্পিটিটিভ ওয়ার্ডগুলো বের করতে পারেন, ওই টাইপের 2-3 জন দৌড় দিবেন। আপনি যদি থার্ড অন, মানে সবার পিছনে থাকলো 3 নম্বরে, এই টাইপের যদি হন, তাহলে তো মোটামুটি একটা সাকসেস রেটটা ভালো হবে আপনার। তো ওই টাইপের আপনি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যাতে আমি কিওয়ার্ড রিসার্চ দিয়ে মোটামুটি অন্যদের থেকে আগায় থাকতে পারি। তারপর হচ্ছে আমরা আর্টিকেল লেখা। এখন আর্টিকেল লেখার ক্ষেত্রে কি হবে, আর্টিকেল কি কেউ লিখতে পারেন? লেখালেখির কারো অভ্যাস আছে? কিরকম ভাবে? বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে ওটা আর্টিকেল সাজায় রাইট করে এডিট করে তারপরে আচ্ছা, রিরাইট করে। রিরাইট কি দিয়ে করছেন? না, এখানে যদি আপনারা লেখেন আর্টিকেল রিরাইটার লেখেন, মানে এটা নিয়ে আমাদের কিন্তু ব্রেনে চাপ দেওয়া দরকার নেই। আমরা ডিজিটাল মার্কেটে আমরা স্মার্ট ওয়ে কাজ করব। আমি জাস্ট লিখলাম আর্টিকেল রিরাইটার, আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করি, গুগলে আমার দিয়ে দিবে, আমি জাস্ট প্রশ্ন করতে দিই, অ্যান্সার ওর কাছে রেডি আছে। আপনি প্রশ্ন করার আগে বলবো আমি বুঝছি আপনি কী চাইতেন, দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে দেখেন স্মল এসইও টুল আর্টিকেল রিরাইটার, আপনি চাইলে এখানে যাইয়া উনি একটা অরিজিনাল কন্টেন্ট লিখলেন, ওনার কন্টেন্টটা আমি এখানে ছেড়ে দিলাম, উনি আর প্যাস মাইরা এরকমভাবে দিবে যাতে ইউনিক হয়ে যায়। নর্মালি
যে নর্মাল যারা গেস্ট পোস্ট করতে চায় যে ওয়েব টু লিঙ্ক করে, তারা বেশিরভাগ এরকমই করে যে একটু ইউনিক করে একটু কাটসিট করে বসায় দেয়। কিন্তু যখন আপনি আপনার সাইটের জন্য করতে যাবেন তখন এটা একটু যত্ন নিয়ে করতে হবে। তখন আপনার করতে হবে কি, রিলেটেড যে আর্টিকেলগুলো আছে, সাপোজ আমি এটা দিয়ে সার্চ করলাম, এখানে রেজাল্টগুলো আসলো, আমি এখান থেকে 5-10টা ওয়েবসাইট খুলে আমি দেখবো যে ওনারা কী কী বিষয় নিয়ে আলোচনা করছে। একটা কাগজ একটা কলম নিয়ে বসে ওই 10টা ওয়েবসাইট থেকে মেন পয়েন্টগুলো আমি নোট ডাউন করবো যে আসলে কোনটার উপর উনি জোর দিচ্ছে, তারপরে ওটা নিয়ে আমি একটু সাজাই লিখবো। এটা সবচেয়ে বেস্ট আইডিয়া। যারা মোটামুটি আর্টিকেল রাইটিং কোর্স করায়, যে আর্টিকেল রাইটিংয়ের উপর কোর্স করায়, তাদের বেশিরভাগেরই এটা একটা পরামর্শ থাকে যে আপনি 5-10টা আর্টিকেল পড়ে আপনি নিজের বাসায় লেখেন। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি কিছু কিছু কি পয়েন্ট নোট করে এটা আপনার নিজের বাসায় লেখেন, তাহলে কথাগুলো ইউনিক হবে। লেখার পরে ইউনিক হয়েছে, তারপর আপনি আবার চেক দিতে হবে প্ল্যাগারিজম আছে কিনা। হয়তো আপনি যা ভাবতেছেন এই ভাবনাটা আরও 10 বছর আগে আরেকজন এই ভাবনাটাই ওনার মাথায় আসছিল, উনিও এই ভাবনাটাই খাতায় লিখছে, লেখার পরে একটা আর্টিকেল পড়ছে। ভাবনা মিলা খুবই মানে স্বাভাবিক, তাই না? তো আপনার যদি মিলে যায় কোনো ভাবনা, যে টাইম টেবিল করে আপনার আইডিয়া উনি চুরি করে ফেলছে 10 বছর আগেই, তা আইডিয়া তো ওনার হয়ে গেছে, আপনার আর থাকবে না, আপনার ওইটাও আবার চেঞ্জ করতে হবে। আপনি নিজে লেখছেন, তারপরও এটা আবার চেক দিয়ে মোটামুটি ইউনিক করতে হবে জিনিসটা। ইউনিক করবেন, পাশাপাশি এসইওর যে টেকনিকগুলো, আপনার ন্যাচারাল ওয়েতে কিওয়ার্ডগুলো আপনার জায়গায় জায়গায় বসাতে হবে, প্লেসমেন্ট করতে হবে, এবং রিলেটেড কিওয়ার্ডও বসাতে হবে। আপনি এই যে ধরেন বেস স্মার্ট ওয়াচ আন্ডার 250, এইটা লিখবেন এবং রিলেটেড আরও 5-10টা কিওয়ার্ড এর সাথে আর্টিকেলে দিয়ে দিবেন, যাতে মোটামুটি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে, পাশাপাশি অন্য কিওয়ার্ডে আপনার র্যাঙ্ক করে। এখন এই যে অন পেজ এসইও করবেন বা রিলেটেড কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, এটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। এটার জন্য মানে টুলস আছে, এসইও টুলস আছে, ওরাই আপনাকে দেখাই দিবে। যেমন যে সাইট অডিট, এই বিষয়ে আপনাদের কি কোনো ধারণা আছে? ওয়েবসাইট অডিট করা আছে? ওয়েবসাইট অডিট বিষয়টা কি আর কি? পরিদর্শন, মানে একটা ধরেন ওয়েবসাইট আছে, তার স্ট্যাটাসটা আপনি জানা। তো আমরা কনসেপ্টটা এই পর্যন্ত রাখলাম, যে ধারণা একটা ওয়েবসাইট থাকবে, এর মধ্যে আপনার মেইন প্রোডাক্ট থাকবে আর্টিকেল, এ পর্যন্ত রাখলাম। এখন কিভাবে ডোমেইন হোস্টিং নিয়ে আর্টিকেলগুলো করবেন, এই প্রসেসটা আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা শিখব, তারপরে আমরা এটা নিয়ে করব। এবং প্রত্যেকেরই চেষ্টা করবেন এক একটা যাতে সাইট করতে পারেন। কয়জন আছেন আপনারা? 3 হালি 1 জন, 13 জন। তো চেষ্টা করবেন সবাই যেন প্র্যাকটিক্যালি, যদি কাজটা ভালো মতো শিখতে চান, সবচেয়ে বেস্ট হবে একটা করে সবাই আলাদা সাইট করা। আপনারা চাইলে গ্রুপিং করতে পারেন, কিন্তু যখন এটা ইনকাম শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের নিজের মধ্যেই মানে একটু অন্যরকমই হবে। কারণ চেষ্টা করবেন যাতে এই প্রথম যে প্রজেক্টটা, পাইলট প্রজেক্টটা, এটাই ইনকামে নেওয়া যায়। এবং যেহেতু আমি আপনাদের হেল্প করবো, যদি আমি যেভাবে বলি ওইভাবে যদি করেন, কাজগুলো ঠিকমতো হয়, তারপরে র্যাঙ্কিং পাওয়া ওইরকম ডিফিকাল্ট হবে না। কারণ ট্রিকগুলো আপনি খাটাইতে পারতেছেন, যেগুলো মোটামুটি আমি করে আসছি, ঠিক আছে? তাহলে আপনি ট্রিকগুলো খাটাইলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে, আর র্যাঙ্কিং গেলে তো আপনি ইনকাম বুঝতেই পারতেছেন। ওয়েবসাইট ভিজিটর আসলে ইনকাম হওয়াটা কীরকম ইনকাম হবে, নর্মালি যদি আমরা বলি, ধরেন মিডিয়াম সাইডের যারা ওয়েবসাইট চালায় 5-10 লাখ টাকা ইনকাম করে, মিডিয়াম সাইডের ওয়েবসাইট যারা। আপনি করবেন স্টার্টিং সাইট, আপনার প্রথমে শুরু হবে হয়তো একটা প্রোডাক্ট সেল হবে $2, $5 এরকম করে প্রথম মাস থেকে, যখন প্রথম ইনকামটা আসবে। একটা অ্যাফিলিয়েট কমিশন $2 হতে পারে, $5 হতে পারে, এরকম টাইপের আসবে। তো দেখা গেছে আজকে হইলো কালকে হইলো, মিলিয়া মাসের মধ্যে দেখা গেছে আপনার 5,000 আসতে পারে, 2,000 আসতে পারে প্রথম এই মাসে আসলো। আর এটার স্কেলটা ইনকামটা হয় প্রথম এরকম আসে, পরে এরকম বাড়ে আর কি। মানে মোটামুটি গ্রোথটা উপরের দিকে যায় রেখাটা, হ্যাঁ মোটামুটি এটা বাড়ে। তো এই মাসে যদি আপনি মোটামুটি সব কাজ ঠিক মতো করেন, এই মাসে যদি 5 আসে আপনি টার্গেট করতে পারেন, পরের মাসে 8-10, পরের মাসে টার্গেট করতে পারেন 15-20, এরকম করে টার্গেট করে যদি আপনি নিয়মিত কাজ করে যান, 50 ক্রস করা ব্যাপার না। যে একটা টার্গেট ধরবেন যে আজ থেকে 6 মাস আমি এই ওয়েবসাইটটার পিছনে ভালো মতো শ্রম দেবো, 6 মাসে যদি আমি ভালো মতো কাজ করতে পারি, তাহলে এখান থেকে পার মান্থ যাতে আমি 50+ ইনকাম করতে পারি, এই টার্গেটটা নেবেন। আমার একটা মাইন্ড সেট করলেন। আপনি যদি 10,000 টার্গেট করেন,
100% হলে 10,000 পাবে, 50% হলে 5,000 পাবে। যখন আপনি 50,000 করছেন, 50% হলেও তো 25,000 পেয়ে ফেলবেন, তাই না? টার্গেটটা আগে সেট করতে হবে, মাইন্ডসেট। তারপরে যে রোডম্যাপটা আমি আপনাদের বলবো ওইভাবে আপনার কাজ করে যান, তাহলে দেখবেন যে মোটামুটি টার্গেট অ্যাচিভ করা পসিবল হবে। মানে এখানে অসম্ভব কিছু না, যদি আপনি রুলসগুলো ফলো করেন। একটা ওয়েবসাইটে অনেকগুলো করা যায়। হ্যাঁ, এখানে একটা সবচেয়ে মজার বিষয়, আপনি এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে অনেক ওয়েবসাইট করতে পারেন। অনেকেই 20-30টা ওয়েবসাইটও চালায়, কারণ প্রত্যেকটা সাইট থেকে যদি এভারেজ আপনি অল্প অল্প ধরেন, মোটামুটি 12 টাকা চলে আসে। যেমন অনেকেই বলে আপনার ইনকাম বিভিন্ন কয়েকটা জুড়িতে রাখেন, এটার ক্ষেত্রে এটাও কাজে লাগে। আপনি কয়েকটা ওয়েবসাইট কয়েকটা জুড়ি হিসেবে ধরেন, এখান থেকে কিছু এখান থেকে কিছু মিলে একটা আপনার মোটামুটি সবগুলো আপনাকে হিট করতেছে, ইনকামটা মোটামুটি আপনার ভালো চলে আসবে ওই সময় আর কি। তো এই জন্য চেষ্টা করবেন মোটামুটি যে বাজেট বললাম যে হ্যাঁ, আপনার ডোমেইন হোস্টিংয়ের যে ব্যাপারটা, এটা যদি আপনারা নিজেরা করে ফেলতে পারেন তাহলে প্র্যাকটিক্যালি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ইন দ্য মিন হোয়াইল পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সার্ভিস দিবেন এবং স্কিল ডেভেলপ করবেন। এখানে তো আপনার স্কিল ডেভেলপ হচ্ছেই একটা একটা করে ক্লাস। যেমন আপনার আরেকটা কি আসতে ওটা বললাম কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা, আপনি চাইলে এই সার্ভিসটাও সেল করতে পারেন। অনেকেই কিওয়ার্ড রিসার্চের সার্ভিস করে, আসলে কথা আমরা দেখি মার্কেট প্লেসে দেখি যে কিওয়ার্ড রিসার্চের আসলে সার্ভিস সেল করা যায় না। আমি আপনাদের এমনি আচ্ছা দিলাম সার্ভিস সেল হয় কিনা দেখেন, যদি আপনি কিওয়ার্ড রিসার্চটা শিখেন। এইভাবে আসতে কেমন প্রোতে কেন কেউ কি ফেসবুক প্রোতে জয়েন করতে পারছেন? এই ফাইবার প্রোতে এটা কি বিষয়টা কি খায় না মাথায় রে? ফাইবার প্রো এটা কি জিনিসটা কি? জানলে স্যার আপনি যখন একটা বিষয়ে এক্সপার্ট হবেন তখন ওনারা আপনাকে ওই বিষয়ে প্রো বানায় দিবে, মানে প্রফেশনাল। প্রো হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল কীভাবে বুঝবে আপনারা? ধরেন ফাইবারের যারা আছে রিভিউ টিম, কীভাবে বুঝবে আপনি এটার মানে একটা ভালো এক্সপার্ট? এই যে ওয়েবসাইট যদি আপনি বিভিন্ন র্যাঙ্ক করাতে পারেন, তখন অ্যাপ্লিকেশন ফর্মে লিখে দিবেন আমার এই ওয়েবসাইটটা গুগলের 1 নাম্বার পেজে আছে, আপনি গুগল মামার এগিয়ে জিগান, ইউআরএলটা দিয়ে দিবেন, দেখবেন যে ওনারা দেখে দেখবে যে না মোটামুটি আপনি যা বলছেন ঠিক আছে, আপনাকে এই বিষয়ে প্রো বানাই দিবে, মানে প্রফেশনাল। তখন আপনার আর্নিংটা বেড়ে যাবে, কারণ বায়াররা আপনাকে ইজিলি ট্রাস্ট করবে, কারণ আপনি প্রফেশনাল, এটা ওদের দ্বারা প্রমাণিত। যেমন আপওয়ার্কে প্রোফাইল কার আছে, ভেরিফাই করা আছে, মানে আপনার প্রোফাইলের পাশে ভেরিফাইড একটা টিক চিহ্ন ওঠে। মানে ওইখানে একটা অপশন আছে ভেরিফাই এর অপশন। ভেরিফাই হলো ওনাদের আপনার রিভিউ টিম আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনার স্কিলগুলো দেখে আপনাকে একটা টিক চিহ্ন দিয়ে দিবে প্রোফাইলের পাশে, কানের পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিবে যে উনি আসলে প্রফেশনাল। এরকম যদি হয় তাহলে আপনারা ক্লায়েন্ট খুব ট্রাস্ট করবে আর কি। তো এই টাইপের এখানে এই সেম সিস্টেম আপনাকে প্রফেশনাল বানাই দিবে। কখন হবে এটা? যখন আপনাদের নিজস্ব সাইট র্যাঙ্কিং চলে আসবে। এটার জন্য অবশ্যই আপনার সাইট র্যাঙ্কিং করতে হবে। এটা করলে আপনি মানে মাল্টিপল অ্যাডভান্টেজ পাচ্ছেন। একে তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে সার্ভিসগুলো পাচ্ছেন, তারপরে ফাইবার অথবা আপওয়ার্ক ওদের রিভিউ টিম আপনাকে ভেরিফাই করে দেবে। তো আপনার কাজগুলো তখন সার্ভিসের কাজগুলো ভালো পাবেন। এবং যারা করে, এই যেমন এখানে আপনারা যদি দেখি নর্মালি যারা সার্ভিস সেল করে কিওয়ার্ড রিসার্চ করে দেয় $10, $20, $45, $70 করে নিচ্ছে। দেখেন এখানে যদি কোনো প্রো প্রোফাইল চলে আসে, এই যে একটা চলে আসে, কত টাকা সেল করতেছে আমার দিকে না ওইখানে দিকে। তো দেখেন কিসের মধ্যে কি মানুষ সেল করে $30, $50, উনি সেল করে $1300। তারপর অর্ডার আসছে, একটা দিয়েই $1300 ইনকাম করছে। $1300 কত টাকা আসে দেখি, ইউএসডি ভার্সেস বিডিটি কত আসে ফিগার? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
1 লাখ প্লাস। তো মানে সুবিধাটা কি বুঝতে পারছেন? যখন আপনি প্রফেশনাল একটা বেস আপনার লাগলো, তখন কিন্তু আপনার দাম বেড়ে গেল, আপনি মুডি হয়ে যাবেন, দূর আপনার কাজ করুন না টাকা পয়সা না দিলে, এই টাইপের। কারণ তখন আপনার প্রোফাইলের দাম আপনি বাড়াই দিতে পারেন, কারণ আপনি প্রফেশনাল, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত কীভাবে হলো? আপনার সাইড র্যাঙ্কিংয়ে আছে। কিন্তু যতদিন আপনি শুধু সার্ভিস সেল করবেন, এইটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি প্রফেশনাল, আপনার খুব কষ্ট হয়ে যাবে। আপনি যদি একটা নাগারে 2-3 বছর কাজ করেন, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি 5+ রিভিউ ধরে রাখতে পারছি, অনেক কাজ করছি, আমি প্রফেশনাল। কিন্তু 6 মাস কাজ করে যদি আপনি 1-2টা সাইট উপরে নিয়ে আসতে পারেন, তখন আপনি বলতে পারেন ইজিলি যে আমি প্রফেশনাল, এই যে প্রমাণ আছে। আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন কোন কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্কিং আছে দিয়ে দিলেন, ওনাদের রিভিউ টিম আপনার একটা রিভিউ করে আপনাকে প্রফেশনাল একটা বেস দিয়ে দিল। যখন প্রফেশনাল বেস পাইলেন, আপনি যদি আগে সেল করতেন $5, ওইখানে 2টা জিরো আপনি অ্যাড করে দিতে পারবেন। এই জন্য $1300 করছে। নর্মালি 130, $2 মানে জিরো বাদ দিলে কত আসে? এই যে ওনার সার্ভিসটা 2টা বাদ দিলে $13। নর্মালি মানুষ $5-10 কাজটা করে দেয় কিওয়ার্ড রিসার্চে, কিন্তু উনি বেশি করছে কারণ উনি প্রফেশনাল। উনি করতেছে $200, 30টা অর্ডার পাইছে। কাজ কি উনি আমুলি অন্য কিছু দিচ্ছে? উনিও কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, সার্ভিসটাই দিচ্ছে। এই সার্ভিস যে আপনার $10 দিতেছে, উনিও তো সার্ভিসই দিচ্ছে, উনিও কিন্তু 5 স্টারই পাচ্ছে, তাই না? উনার এবং ওনার মধ্যে পার্থক্যটাই এটা হচ্ছে যে উনি প্রফেশনাল হয়ে গেছে, ভেরিফাইড। তো আপনারা কি সার্ভিস দিয়ে যাবেন? প্রফেশনাল হওয়ার ইচ্ছা আছে না? তো আপনারা দেখেন, যদি ওই টাইপের প্যাসিভ ইনকামের টার্গেট করেন, আপনার ফ্রি সময়টা কাজে লাগাতে পারতেছেন, পাশাপাশি ভবিষ্যতে আপনি ফ্রি থাকবেন না এটার উপর বেস করে যদি এটার উপরে ওঠান। কারণ আপনি যখন প্রফেশনাল করবেন, কাজ তো আপনার বেড়ে যাবে, তখন আপনি মোটামুটি ভালো অর্ডার জেনারেট করতে পারবেন। আর যদি প্রাইস আরও কমায় দেন, তাহলে তো আরও অর্ডার মানে করতে পারবেন না। এই যে ধরুন 30টা পাইছে $200 করে, একটা সার্ভিস দিতেছে কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চের যেই ইটা বললাম, যে আমরা নেক্সট ক্লাসে যদি আপনি কিওয়ার্ড রিসার্চটা আপনার স্কিল হয়ে যায়, আপনি পারেন, তাহলে আপনি সার্ভিস দিলে মোটামুটি এই যে এরকম টাকা ইনকাম করতে পারেন। দেখেন কত, $10, তারপরে $20, $45, $70। এবং এই কাজগুলো ব্যাকলিঙ্ক করার মতো অতটা কঠিন না। আপনি একটা PDF সাবমিশন কাজ নিলেন, 70টা সাইট আপনি করবেন, 70টা সাইট খুঁজে পাওয়া আপনার অনেক সময়ের ব্যাপার, প্রত্যেকটা সাইটে জায়গায় লিঙ্ক করা সময়ের ব্যাপার, তাই না? অনেক সাইটে আপনি করতে পারবেন, অনেক সাইট করতে পারবেন না, কিন্তু শুরুতে আপনি এগুলোতে করবেন, কারণ এটা আপনার জানতে হবে কীভাবে লিঙ্ক করতে হয়। যখন আস্তে আস্তে আপনার ফুললি এসইওর প্রত্যেকটা শাখা পোশাক আপনি জানবেন, তখন দেখবেন অনেকগুলো কাজ আছে খুব ইজি। এর মধ্যে যেমন সাইট অডিট খুব ইজি, যেমন কিওয়ার্ড রিসার্চ আপনি জাস্ট কয়েকটা টুল ইউজ করলে ইজিলি পাই ফেলবেন। কাজ করতে গেলে আপনার মেন্টাল অফ পিস, মানে আপনার শান্তি, যে কাজের মধ্যে হ্যাঁ আপনার মাথায় একটু শান্তি থাকবে যে না কাজ করছে। আরেকটা কাজ করবেন, মাথায় খুব চাপ থাকবে, পারতেছি না, বারবার এখানে লিঙ্ক দিতে হইতেছে না, এই টাইপের অনেক ধরনের কাজের মধ্যে একটু বেশি কষ্ট, অনেকগুলো কাজ করতে একটু ইজি। তো আপনি পরবর্তীতে যখন সবগুলো স্কিল হবেন, আপনি বাছাই করতে পারবেন আসলে আমার এই স্কিলগুলোর মধ্যে আমি কোন স্কিলে কাজটা করব, ঠিক আছে না? যখন আপনি এই কাজটা করতে পারবেন, এবং দেখা গেল আপনার গিগগুলো তৈরি করতেছেন, সবাই করতেছেন না? কারণ গিগগুলো যদি আপনি এসইও করেন, এসইও স্কিলটা যদি এই গিগের মধ্যে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু অন্য যারা আছে যে রেস, এখানেও তো প্রতিযোগিতা না? টোটাল আপনার সার্ভিস কতগুলো আছে এখানে? 5094। এই 5094-এর মধ্যে কে আগে কে পরে থাকবে, এটা কিভাবে নির্ধারণ হচ্ছে? এটা ফাইবারেরও সার্চ ইঞ্জিন আছে, ওদের নিজস্ব, ওরা এটা র্যাঙ্কিং ফ্যাক্টর ইউজ করে আগে পরে করে। তো আপনি যদি এই অ্যালগরিদমটা বুঝে যান, সার্চ ইঞ্জিনটা ভালো মতো আপনার মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার নিজস্ব গিগ নিজেই এসইও করার মাধ্যমে আপনি একটু র্যাঙ্কিংটা উপরে নিতে পারতেছেন। ধরেন আপনি যখন একটা পাবলিশ করেন, আপনারটা কয় নাম্বারে থাকে এখন, বা আপনারা চেক করছেন যে কত নাম্বারে আছে? স্ক্রল করে দেখবেন যে আপনার পজিশনটা কত নাম্বারে আছে। এখন ওই ক্যাটাগরিতে আপনি কত নাম্বার আছে, এটা যদি আপনার অর্ডার নিতে চান, উপরে উঠাইতে হবে না, আস্তে আস্তে উপরে উঠানোর স্কিলটা যদি জানিয়ে ফেলেন, ওয়েবসাইট যেভাবে করবেন আপনার এই গিগটাও কিন্তু ওইভাবে করতে পারবেন, যখন ওয়েবসাইটের কাজটা আপনি বুঝে ফেললেন। এই যে আপনি সার্চ দিবেন,
এই নাম দিয়ে যে আপনারটা ধরেন এখানে আছে 5,000, 5,000-এর মধ্যে আপনার নামে আপনি সার্চ দিবেন যে আসলে কত নাম্বারে আছেন, অথবা স্ক্রল করে করে নিচে নামবেন। স্যার একটু দেখা দিলে ভালো। এই যে স্ক্রল করে নামলাম, এখানে নাই 2, 3, 4, 5, 10, 20 এরকম করে করে গেলেন। একটু কষ্ট করতে হবে প্রথমে, কারণ কষ্ট করার মধ্যে কিন্তু আপনি শিখতে পারতেছেন আপনার পজিশন বর্তমান স্ট্যাটাসটা কি। এগুলো তো মানে পেজ নাম্বার না? হ্যাঁ। তো এক একটা গিগের এক একটা নাম্বার পাবেন। হ্যাঁ, ধরেন এই পেজে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 4, 13 কত? 4, 10, 40, 3, 4, 12, 52। এক পেজে আছে 52টা। তার মানে 10টা যেহেতু আপনার সিরিয়াল দেখতেছি, 10 সিরিয়াল যদি 10 নম্বর পেজে আপনার একটা থাকে তাহলে কত হবে? 52-এর সাথে একটা 0 যোগ করেন, 520। যে 10 নম্বর পেজে থাকেন, লাস্টে থাকেন 520 নম্বরে আছেন। এইভাবে আপনি র্যাঙ্কিংটা সেট করবেন। যদি 520-এ না থাকেন আরও পিছনে যাবেন, দেখবেন আপনার আসলে বর্তমান স্ট্যাটাসটা কি, আপনি কত নম্বর পজিশনে আছেন, আপনি এটা নোট ডাউন করবেন। এই গিকটার উপরে আপনি এসইও আপনার স্কিলটা খাটাবেন। অন পেজ এসইওর যে ব্যাপারটা, অন পেজ এসইও যদি করেন আপনি গিগের উপরে, ঠিক আছে, তাহলে কিন্তু এই গিকটাও আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি টপ নিতে পারতেছেন, আপনার গিকটাও টপের দিকে নিতে পারবেন আস্তে আস্তে, যদি জিনিসটা আপনি কনসেপ্টটা বুঝেছেন। মানে তখন আপনি যেদিক থাকবেন ওদিকেই দেখবেন এসইও এসইও টাইপ, আসলে এটা আমি এসইও করে পারবো। যেমন অনেক সময় টম এন্ড জেরিতে দেখায় না যে হঠাৎ করে ক্ষুধা লাগছে, ও যেদিকে তাকায় ওইটাই খাদ্য হয়ে যায়, মানে খাবার মাংসের টাইপের দেখে, মানে ওইটা জামসে তাকায় ওই টাইপের। তখন দেখবেন যে আপনি যাই দেখেন তখন এটাই মনে হবে যে না আমি এটা এসইও করে করতে পারবো। অথবা আপনি করতেছেন যে তোর এসইও করে টাপ উড়ে দেবেন, ক্লাসে গেলেন কোনো ক্লাসে, ও ধরেন কিছু পারতেছেন, সমস্যা নেই, তোর এসইও করে সামনে উড়ে দেবেন, এই টাইপের হয়ে যাবে। তো মেন হচ্ছে স্কিলটা আপনাদের ভালো মতো শিখে নেওয়া। তো এই শেখার জন্য আপনাদের যে সামনের যে ক্লাসে আমরা বলতেছি কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা, না আজকে আর নাম, কিন্তু সামনে যেটা বলছি যদি এটা ভালো পারেন তাহলে আপনার গিগের জন্য যে কিওয়ার্ডটা আপনি নির্বাচন করতেছেন, আপনি সার্ভিস কিন্তু ডিজিটাল মার্কেটিংই দিবেন। তো ডিজিটাল মার্কেটিং আপনি যখন ফাইবারে আসেন আপনার অপশন কি কি থাকে, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের এই অপশনগুলো আপনি দিতে পারতেছেন, দেখা যায় না? এই টোটাল কনসেপ্ট থেকে প্রচুর ধরনের জিনিস আছে। আবার একটা আছে আদার্স, এর ভিতর না থাকলে আদার্সে দিয়ে দিতে পারবেন। এগুলো সব ডিজিটাল মার্কেটিং ভিতর পড়ে। দেখেন যেমন ইমেল মার্কেটিং, আমি 4 বছর আজকে deal.com এ ইমেল মার্কেটিং করছি ওনাদের। আজকে deal.com দারাজ আজকে শপিং করেন না, হ্যাঁ ওইখানে ইমেল মার্কেটিং 4 বছর আমি নিজে করছি ওনাদের। হ্যাঁ, তো ইমেল মার্কেটিং পরে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরেই। তো আপনি যদি ইমেল মার্কেটিংটা শিখেন সাপোজ মনে করেন, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন, কাজ করতে পারতেছেন নর্মালি। তো এখানে দেখেন আপনার ইচ্ছা মতো আপনারা ধরেন এখানে করতেছেন যে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে এর মধ্যে আবার যে লোকাল এসইওর কাজটা আপনারা পারবেন, মানে এসইও টাইপের যে কাজগুলো এগুলো আপনারা সব পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনার সামনে কিন্তু এই পদগুলো খোলা আছে। এখানে দেখান লেখা আছে ই কমার্স মার্কেটিং। তো আপনি যদি একটা ই কমার্স সাইট, যেমন বাংলাদেশে যেগুলো আছে এখন, ওদের যদি আপনি একটা প্রপোজাল দেন যে আসলে আপনি এই কিওয়ার্ডে পজিশনে তো নিচে আছেন, আমি আপনার পজিশনটা উপরে উঠাই দেব, কারণ আমার প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে, আমি অনেক ওয়েবসাইট এরকম কিওয়ার্ড র্যাঙ্কিং করাইছি, আপনাদের আমি করাই দিতে পারবো। আপনি যদি এরকম নিয়ে যান, সাপোজ এখন সরাসরি আপনি দারাজের চলে গেলেন, আপনার এরকম 4-5টা সাইট র্যাঙ্কিং করানো আছে, ঠিক আছে, তো আপনি এগুলো নিয়ে গেলেন প্রপোজালটা যে হ্যাঁ আমার এই প্রিভিয়াস ওয়ার্ক আছে, আপনি যদি এটা নিয়ে যান যে হ্যাঁ আমি করছি কাজ, কারণ আপনি প্রমাণিত এক্সপার্ট, আপনি যদি এটা নিয়ে যান ওদের এসইও টিমের সাথে বসেন বা এই রিলেটেড যারা আছে তাদের সাথে বসেন, ওনারা কিন্তু আপনার চাইলেই বলবেন না যান আপনার সাথে কথা বলবো না, আপনি বাইরে থেকে আইছেন এটা বলবো না, কারণ আপনি এক্সপার্ট, আপনার কথা শুনবে, কারণ আপনার কথা শুনলে ওনাদের বেনিফিট আছে, যেহেতু আপনি এক্সপার্ট আপনার কথা শুনবে। এরকম ধরেন যখন আমি আজকে ডিলে কাজ করতেছি, এরকম অনেক বাইরের টিম গিয়ে প্রপোজাল দিয়ে কাজ আদায় করে কাজ নিয়ে আসতো। মানে নর্মালি মনে হয় যে আমরা একটা কোম্পানিতে যাব, আমি ইনভাইটেড না, আমি হয়তো কাজ আদায় করতে পারবো না, বিষয়টা এরকম না। আমি নিজে প্র্যাকটিক্যালি দেখলাম যারা বাইরের টিম কিন্তু এক্সপার্ট,
এক্সপার্ট, ওনারা গিয়ে সার্ভিস ওনাদের থেকে মানে সার্ভিস দিয়ে টাকা পার মান্থ টাকা নিয়ে আসে, অফিসও করে না, উনি ওনার মতো থাকে জাস্ট সার্ভিসটাতে। ওনাদের যে সার্ভিসটা দরকার ওনারা দেখায় যে হ্যাঁ আমি এই লাইনে এক্সপার্ট, আমি আপনাকে সার্ভিসটা দিতে পারবো, কন্ট্রাকচুয়াল বেসিসে পার মান্থ টাকা নিয়ে আসে। অনেক এরকম আসে যে মান্থলি টাকা দেয়, ওনাদের কাজটা করে দেয় ওনার কনভিনিয়েন্ট সময় অনুসারে। আপনি যদি এরকম টাইপের করতে পারেন, একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড করতে পারেন, তাহলে আপনার লোকাল ইন্টারন্যাশনাল দুই জায়গাতেই আপনি কাজ করতে পারবেন। তখন আপনার যার যার যেই ইচ্ছা, আমি ট্যুরে যাব, আমি ফ্যামিলি সাপোর্ট দেবো, আমি যা করতে চাই সব করতে পারবেন, কারণ তখন আপনার পার মান্থ টাকা আসতেছে, যেহেতু স্কিল আপনার সেট আপ হয়ে গেছে। তো এখন কি স্কিল এইভাবে সেট আপ করবেন নাকি জাস্ট আছে করতেছি তো একসময় একটা হবে, এই টাইপের করলে কিন্তু হবে না, মোটামুটি জানতে হবে বিষয়গুলো। আজকে আমরা আরেকটা সাইট চাইছিলাম করতে, কিন্তু সময়ের কারণে আর পারবো না, ওটা হচ্ছে সাইট অডিট। না আমি কেন বলতেছি, কি মিস করছেন এটা তো বুঝতে হবে। সাইট অডিটটা যদি আপনি জানতেন তাহলে ধরেন এখানে একটা স্কিল আছে সাইট অডিট। সাইট অডিটে 255টা গিগ আছে, ঠিক আছে। সাইট অডিট করে দেখেন কত ডলারে, 25, 150, 45 এরকম বিভিন্ন দামে ওরা সার্ভিসটা দেয়। এবং সবচেয়ে মজার পার্ট হচ্ছে এই কাজটা করতে মেন্টাল অফ পিস অনেক ভালো, মানে মাথায় শান্তি নিয়ে কাজ করতে পারবেন। কাজটা করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে একটা সাইট অডিট করতে, এবং নিজের কিছু করতে হয় না, ওরকম কিছু টুলস ইউজ করতে হয়, শেষ। এত সহজ। নর্মালি আমার কাছে সবই সোজা লাগে, কিন্তু এমনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো সহজ, যেহেতু আপনারা এখনো জানেন না এই জন্য একটু কঠিন লাগে। না সাইট অডিট যে বিষয়টা, এটা কাজেরই অংশ, এটা আমি আজকে আপনাদের দেখাইতাম, কিন্তু একটু আমরা বেশি কথা বলে ফেলছি তো। না ওইরকম কোনো ঝামেলা না, ইজি, সব ফ্রিভাবে আপনি করতে পারেন। এসইও টুলসগুলো দুই ধরনের হয়, জিনিসটা বুঝে রাখেন। এসইও টুল দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি, একটা পেইড। কিছুর জন্য আপনি টাকা দিয়ে করতে পারেন, কিছু আপনি ফ্রিলি করতে পারেন। তবে এই কাজটা, এই স্কিলটার জন্য, সাইড অডিটের জন্য আপনি ফ্রিলি করতে পারবেন। হ্যাঁ, এটা তাহলে আপনার পরবর্তী ক্লাস কবে? এই যে ব্যানারগুলো, এটা ওইরকম কিছু না, আপনি চাইলে 5 মিনিটে ক্যানভা থেকে বানিয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যেমন এই যে ইমেজটা দিল, এখানে চাইলে আপনার ইমেজ দিলেন বা ওনার ইমেজ দিয়ে দিলেন, ঠিক আছে, পিছনে লেখা দিয়ে দিলেন, শেষ। মোবাইলের মধ্যে ধরবেন, ওদিক চাই একটা ছবি দিলা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, সুন্দর মতো হয়ে যাবে। তো ক্যানভা থেকে আপনি ইজিলি ছবিগুলো বানাইতে পারতেছেন সাইজ দিয়ে। আচ্ছা, আপনাদের কোর্স প্ল্যানে যেটা আছে না, আমি এটা যেটা দেখাইছি এটা সবাই দেখেন। এইখানে আমি যেটা দেখাইছি ডিজিটাল মার্কেটিং এর, এখানে কিন্তু আপনার কোর্সের মধ্যে সব নাই। আমি যা দেখাইছি কেন, আস্তে আস্তে আপনার এইটা স্বীকার করে করবেন কি, বসে থাকবেন? এটা শিখে আপনার যে স্কিলটা হলো, স্কিলটা কাজে লাগবে, পাশাপাশি স্কিল বাড়াইতে হবে। সাপোজ আমার মতো আমি যদি বলি, আমি যদি সাপোজ যখন ওই যে 2012-13-তে যে স্কিলটা আমার ছিল, আমি যদি ওইটা নিয়ে এখন বসে রাখতাম, তাহলে কি আপনাদের সামনে আমি থাকতাম? আসতামই না। আপনারা রাখবেন কোন জায়গা থেকে, ঠিক আছে? তো স্কিল ডেভেলপ হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আপডেট হওয়া যায়। তো আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করতে হবে। কোনটা? এটা ইজি টাইপ। আমরা পরবর্তী ক্লাস পাবো আপনাদের সোমবারে। তাহলে আপনারা এটা মনে করাই দেন যে আমাদের সাইড অডিটটা দেখাই দেন, তারপরে কিওয়ার্ড রিসার্চটা আমাদের কি করেন। হ্যাঁ, এটা আপনারা একটা নোট করে নিয়েন, যাতে পরবর্তী ক্লাসে আপনারা এটা সম্পর্কে দেখতে পারেন। আজকে যেটা আমরা দেখলাম বিষয়টা, যেটা শোনেন, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, ওইটা কি ছিল? নিচ রিলেটেড ওয়েবসাইট কি, কেমন দেখতে হয়, খায় না মাথায় দেয়। বুঝতে পারছেন জিনিসটা? মনে হয় কাজ করা যাবে? এটাই আমরা আজকে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করলাম আর কি।